গুড মর্নিং। আমরা শুরু করি তাহলে। এখানে আজকে যে স্লাইডে আলোচনা আছে সেটা হচ্ছে, আগের দিন আমরা বলেছি হোয়াট আর দ্য কমন কজেস অফ নিওনেটাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আর এখানে কজ হচ্ছে হোয়াট আর দ্য কমন কজেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ইন চাইল্ডহুড। চাইল্ডহুড বলতে সবই বোঝায়, কিন্তু স্পেসিফিক্যালি এখানে আমরা ইয়াঙ্গার চাইল্ড এজ গ্রুপটাকে বলছি। চাইল্ডহুডের মধ্যে এই কাদের এই চাইল্ডহুডে কোর ইন্টেস্টিনাল কজেগুলোর জন্য ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়। এখানে স্পেসিফিক্যালি আমরা কিছু তথ্য জানতে চাচ্ছি, সেটা না বলা পর্যন্ত ক্লিয়ার হবে না। এখানে কোশ্চেনটা কিছুটা হলো ভেগ, চাইল্ডহুড। তাহলে আমরা এখানে কি বলবো উত্তরটা, আমরা নিওনেটাল কজগুলো আগে বলবো না। গতদিন কি বলেছিলাম নিওনেটাল কজের মধ্যে, আবার একটু রিক্যাপিচুলেট করি। নিওনেটাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন: ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া, মেকোনিয়াম আইলিয়াস, মেকোনিয়াম প্লাক সিন্ড্রোম, ভলভুলাস নিওনেটারাম। একটা বলেছিলাম, বলতেই হবে, হ্যাঁ, এগুলো মিস করবা না। আর কি বলতে পারি আমরা, আর বলতে পারি কনজেনিটাল ব্যান্ড অ্যাডহেশন, হার্টস্প্রাং ডিজিজ, এগুলো আমরা বলতে পারি। কিন্তু প্রথমে ওই 3-4টা কজ আমাদের অবশ্যই বলতে হবে। আর এখানে চাইল্ডহুডের মধ্যে আমাদের কি কি বলবো, আর নিওনেটাল কজগুলোর পরে যে কজগুলো আছে সেগুলি বলবো। যেমন প্রথমেই আমরা এখানে বলবো ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন ইনফ্যান্টে হয়, ইট ইজ কমন কজ চাইল্ডহুডে, ইন্টারসাসেপশন। আর কি বলবো, ব্যান্ড অ্যাডহেশন, ওয়ান বোলাস ইম্প্যাকশন, বা কি বলি আমরা, অ্যাসকারিয়াসিস। হ্যাঁ, ওয়ার্ম বোলাস ইনফেকশনের জন্যই হতে পারে। আর কি হতে পারে, কজের মধ্যে ওই কজগুলো আমরা আবার এখানে কিছু রিপিট আসবে, সেটা হলো হার্টস্প্রাং ডিজিজ, কনজেনিটাল ব্যান্ড অ্যাডহেশন তো আগেই বললাম, হার্টস্প্রাং ডিজিজ। তাহলে এখানে ইম্পর্ট্যান্ট কি কি বললাম, এই চাইল্ডহুডের মধ্যে আমরা ওই অ্যাবসুলেটলি নিওনেটে যে কজগুলো হয় আফটার বর্ন, ইমিডিয়েটলি আফটার বর্ন, সেটা বলবো না। তাহলে এখানে আমরা বলছি ইন্টারসাসেপশন, ম্যালরোটেশন, ম্যালরোটেশন যে কোনো বয়সে হতে পারে, কনজেনিটাল ব্যান্ড অ্যাডহেশন, হার্টস্প্রাং ডিজিজ, ওয়ার্ম বোলাস ইনফেকশন, ওয়ার্ম বোলাস, অ্যাসকারিয়াসিস। এটা যদিও এখন রেয়ার কজ, এক সময় এটা কমন কজ ছিল। বাট এত কিছু বলার পরও কিন্তু এক্সামিনার খুশি হবে না যদি একটা কজ তুমি না বলো, সেটা হলো অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। দিস ইজ দ্য কমন কজ ওয়ার্ল্ড ওয়াইড। এই বয়সের জন্য, ইয়াং বয়সে, খুব বেশি সব বয়সে হতে পারে, এই বয়সের ক্ষেত্রে এটা না বললে হবে না, অবশ্যই বলতে হবে। সেটা হলো অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। জাস্ট আমি রিক্যাপিচুলেট করলাম কজগুলো। মেনশন 3 ইম্পর্ট্যান্ট কজেস অফ পার রেক্টাল ব্লিডিং অফ এ ইয়াং চাইল্ড। আবার সেই একই কথা, ইয়াং চাইল্ডে পার রেক্টাল ব্লিডিং হয়, এটাও খুবই স্পেসিফিক, কতগুলো কারণ ধারণা থাকতে হবে। গতানুগতিক তোমরা ধুম করে আগেই বলো হিমোরয়েড, হিমোরয়েড কিন্তু কোনো অবস্থাতেই আসবে না, এটা আমরা শুনতে চাই না। হিমোরয়েড ইয়াঙ্গার চাইল্ডের হয় না। যদি একটা ইয়াং চাইল্ডের হিমোরয়েড নিয়ে কখনো প্রেজেন্ট করে, কখনো করে, তাহলে আমাকে এক্সক্লুড করতে হবে যে তার পোর্টাল হাইপারটেনশন আছে কিনা। দিস ইজ দ্য রুল। এখানে আমরা কি কারণগুলো কি বলবো, কমন কজ, পার রেক্টাল ব্লিডিং কোয়ালিফাই করা হয় নাই এখানে, পেনফুল বা পেনলেস কোয়ালিফাই করা হয় নাই, সিম্পল সরাসরি করছেন। সেটা হলো 1 নম্বরেই হচ্ছে ফিশার ইন অ্যানো, কোনো অবস্থাতেই ভুল হয় না যেন, ফিশার ইন অ্যানো, দেন রেক্টাল পলিপ, দেন রেক্টাল প্রোলাপস। এই 3টা কজ ইউনিফর্ম কজ। তাহলে রেক্টাল, ফিশার ইন অ্যানো, রেক্টাল পলিপ, রেক্টাল প্রোলাপস,
এরপর ফোর্থ কজ যদি আমরা বলতে যাই, সিম্পল ট্রমা। ট্রমা ইয়াঙ্গার এজ গ্রুপে rectal বা anal trauma is common. Either it is accidental or it is abuse, child abuse, part of child abuse. এটা মাথায় থাকতে হবে। আমাদের দেশে হয়তো এটা অতটা গুরুত্ব দেই না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা ইজ এ কমন কজ। চাইল্ড অ্যাবিউস কথাটা কিন্তু মনে রাখতে হবে। দিস ইজ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ট্রমা অফ দ্য চাইল্ড। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা কমন প্রবলেম। যেমন অ্যাক্সিলারেশন ডিক্সিলারেশন একটা ইঞ্জুরির একটা কোশ্চেন আছে, এটা নিয়ে বেশি আলোচনা করবো না, এটা ঝামেলার জিনিস, তোমাদের জিজ্ঞাসা করা হয় না খুব একটা। আমেরিকান বাচ্চা, ওয়েস্টার্ন বাচ্চা, আমেরিকান কেন, ওয়েস্টার্ন বাচ্চাদের মধ্যে ব্যাটার্ড বেবি সিনড্রোম একটা টার্ম আছে, ব্যাটার্ড বেবি সিনড্রোম। এটি চাইল্ড অ্যাবিউজের। এটা সবসময় কোনো বাচ্চা যদি মাল্টিপল ইনজুরি অফ মাল্টিপল এজ, মানে ইনজুরির এজ, বিভিন্ন জায়গায় ইনজুরি নিয়ে আসে এবং সেই ইনজুরিটা যদি শরীরের বিভিন্ন শরীরের এই ইনজুরিগুলো যদি বিভিন্ন বয়সের হয়, কোনো ইনজুরিটা আজকে, কোনো ইনজুরিটা 2 দিন আগে, কোনো ইনজুরিটা 5 দিন আগে, কোনো ইনজুরিটা 10 দিন আগে হিলিং হয়ে গেছে, তাহলে অলওয়েজ ইউ সাসপেক্ট চাইল্ড অ্যাবিউজ। চাইল্ড অ্যাবিউজ। তাহলে মাল্টিপল ইনজুরি উইথ মাল্টিপল এজ অফ দ্য উন্ড, হ্যাঁ, বা এজ অফ দ্য লিশন, একাধিক বয়সের যদি লিশন থাকে তাহলে চাইল্ড অ্যাবিউজ। আর যেটা বলছিলাম ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা হয় যে ব্যাটার্ড বেবি সিনড্রোম, বাচ্চাকে, ছোট বাচ্চাকে ঝাঁকাতে ঝাঁকাতে মেরে ফেলে, ঝাঁকাতে ঝাঁকাতে মেরে ফেলে। এই ঝাঁকালে কি হয়, বাইরের দিকে কোনো ইনজুরি থাকে না, কিন্তু সাংঘাতিকভাবে ব্রেন অ্যান্ড ইন্টারনাল অর্গানগুলো, স্পেশালি ব্রেন ড্যামেজ হয়ে যায় এবং বাচ্চা মারা যায়। এটা বলে ব্যাটার্ড বেবি সিনড্রোম। এখানে অ্যাক্সিলারেশন ডেক্সিলারেশন ইনজুরি ব্রেনে খুব বেশি হয়। আচ্ছা, প্রসঙ্গক্রমে আসলো, আমি বলে রাখলাম ব্যাটার্ড বেবি সিনড্রোম। হোয়াট আর দ্য টাইপস অফ নার্ভ ইনজুরি? এটা গতদিন আমি বলেছি, পরিষ্কার করে বলেছি, খুব বেশি জানার দরকার নাই, এইটুকুন জানলেই হবে। নার্ভ ইনজুরি: নিউরোপ্রাক্সিয়া, অ্যাকজেন্টোমেসিস, নিউরোটোমেসিস। এটা কিন্তু রিটেনে অনেক সময় কোশ্চেন আসতে পারে। নিউরোপ্রাক্সিয়া হচ্ছে, এখানে অ্যানাটমিক্যাল ডিস্টারবেন্স হবে না, অনলি ডিস্টারবেন্স ইন ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স অফ নার্ভ কন্ডাকশন। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিট রিকভারি অফ দ্য নার্ভ ফাংশন ইজ এক্সপেক্টেড। তাহলে নিউরোপ্রাক্সিয়া, গতদিন বলছিলাম যে আমাদের নিউরোপ্রাক্সিয়া অপারেশনের সময় যদি কোনো নার্ভ নিয়ে আমরা নাড়াচাড়া করি বা সেখানে ম্যানিপুলেশন করি তাহলে তার নিউরোপ্রাক্সিয়া হতে পারে। অ্যাকজেন্টোমেসিস হচ্ছে শুধু একজনটা ইনজুরি হবে, নার্ভ সিটটা ইনজুরি হবে না, নার্ভের একজন বা নার্ভের ফাইবারটা ইনজুরি হবে, কিন্তু নিউরোলজিক্যাল কম্পোনেন্টটা ইনজুরি হবে, নার্ভ সিটটা ইনট্যাক্ট থাকবে। এটাও কমপ্লিট রিকভারি হবে উইথ সাম টাইম, ডিলেড কমপ্লিট রিকভারি হবে, নার্ভ সিট যদি ইনট্যাক্ট থাকে। অ্যাকজেন্টোমেসিস। এবং ডিস্টাল যে পার্টটা, একজনের ইনজুরির রুলই হচ্ছে যেটা নিউক্লিয়াসের সাথে যে অংশটা আছে সে অংশটা বেঁচে থাকবে, আর নিউক্লিয়াস থেকে যেটা আলাদা হয়ে গেছে সেটা সে অংশটা মারা যাবে। এটাকে আমরা বলি ওয়ালেরিয়ান ডিজেনারেশন। ওয়ালেরিয়ান ডিজেনারেশন, এটা হলো এক্সজেন্টোমেসিস। আর নিউরোটোমেসিস হচ্ছে কমপ্লিট ডিভিশন অফ দ্য নার্ভ এন্ডিং। নার্ভের ডিভিশন হবে, নার্ভ সিটের ডিভিশন হবে। ইট ইজ নট রিকভারি, এটা এখানে আমাদের রিকভার হবে না, হ্যাঁ, রিকভারি হবে না, রিজেনারেশন হবে না। এখানে আমাদের বিভিন্ন রকম নার্ভ গ্রাফটিং এর প্রসঙ্গ আসতে পারে। এটা তোমাদের জানার দরকার নাই, আমিও বেশি কিছু জানি না নার্ভের রিপেয়ার সম্বন্ধে। তাহলে টার্মগুলো জেনে, অ্যাকজেন্টোমেসিস, নিউরোটোমেসিস, এইটুকুনি, এর বেশি আর কিছু নাই। এই ধরনের কোশ্চেনের সুবিধা হচ্ছে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি বলতে পারো, তাহলে ইউ গেট সাম ইম্পর্টেন্স। মানে তুমি এই ধরনের কোশ্চেন সচরাচর করা হয় না, করলে এটি ঘাটানো হয় না, তোমাকে হয়তো আর নার্ভাস সিস্টেমের থেকে আর কোনো কোশ্চেন করা হলো না। সেই জন্যে এগুলো উত্তরের মধ্যে কিছু স্মার্টনেস থাকে। মেনশন দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ইন্টারসাসেপশন। ভেরি গুড। ইন্টারসাসেপশনের ক্লিনিক্যাল ফিচার, এটা আগেও বলা হয়েছে, জাস্ট রিপিট করা। হোয়াট ইজ ইন্টারসাসেপশন? ইট ইজ দ্য ইনভ্যাজিনেশন অফ অন পার্ট অফ দ্য
intestine into the lumen of the another part. This is the intersusception. Usually proximal part invaginate into the distal part. টেলিস্কোপিক ইফেক্ট ইন্টারসাসেপশন কি ফিচার নিয়ে আসে, একটা নির্দিষ্ট বয়সের হয়। এটা ইন্টারসাসেপশনটা কমন হয় হচ্ছে অ্যাট দ্য এজ অফ উইনিং, মানে যখন বাচ্চাকে নতুন খাবার দেওয়া হয়, এজ অফ উইনিং। কারণ নতুন খাবার দিলে ইন্টেস্টাইনের মধ্যে একটা রিয়াক্টিভিটি, একটা রিয়াকশান হয়, লিম্ফেটিক রিয়াকশান হয় নতুন খাবারের প্রতি। লিম্ফেটিক ফলিকলগুলোর হাইপারপ্লেশিয়া হয়। হাইপারপ্লেশিয়া অফ দ্য হাইপারপ্লাস্টিক লিম্ফয়েড ফলিকেল যেটা থাকে সেগুলো ইট অ্যাক্টস অ্যাজ এ লিড পয়েন্ট, যদিও এক্স্যাক্ট কজ ইজ নট নোন। ইন্টারসাসেপশন কেন হয়, ইট ইজ দ্য ধরা হয়, এটা একটা সাসপেক্ট করা হয়, ইট ইজ অন অফ দ্য ফ্যাক্টর। সুতরাং লেজ অফ, যখন নতুন খাবার দেওয়া হয়, নতুন খাবার কখন দেওয়া হয়, সাধারণত 5 মাস বয়সের পরে নতুন খাবার দেওয়া হয় এবং 1 বছরের মধ্যে দেওয়া হয়। তাহলে 5 থেকে 11 মাস হচ্ছে কমন স্টেজ। আমি আবার বলছি যে ডাব্লিউএইচ এর কাউন্ট দিয়ে আমরা অনেক সময় বলি ডাব্লিউবিসি, এই যে বলে ডাব্লিউবিসি 4 থেকে 11 মাস বা 5 থেকে 11 মাস, যেটা তোমরা বলো না কেন। দিস ইজ এজ অফ উইনিং, নতুন খাবার দেওয়ার বয়স। তাহলে এই বয়সে হবে। ফার্স্ট বর্ন মেল বেবিদের প্রায় দেখা যায়, মেল বেবিদের, ফার্স্ট বর্ন না, ভুল বলেছি, মেল বেবিদের বেশি হয়। ওয়েল বিল্ড যারা বা ওয়েল নারিশ যারা, তাদের যারা একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো যেসব বাচ্চাদের, তাদের ঝুঁকি বেশি। তার মানে পাতলা বাচ্চাদের হবে না তা না, ঝুঁকি বেশি। কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে, জাস্ট ফিচার্স, ইউজুয়ালি সিমটমস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সাম ফিচার, সব ফিচার থাকে না। কি ফিচার, কলিকি অ্যাবডোমিনাল পেন, কলিকি অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে, ইন্টারমিটেন্ট অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে, হ্যাঁ, বা ইন্টারমিটেন্ট অ্যাটাক অফ অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে। এবং অ্যাট দ্য হাইট অফ পেন, এই পেনটা কত মিনিট পর পর আসে, এটা 10 থেকে 15 মিনিট পর পর এই পেনের অ্যাটাকগুলো শুরু হয়। এবং এই অ্যাট দ্য হাইট অফ পেন বাচ্চা বমি করতে থাকে, ভমিটিং হয়। ভমিটিং ইউজুয়ালি বিলিয়াস ভমিটিং, বিলিয়ালি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সুতরাং বিলিয়াস ভমিটিং হবে। অ্যাবডোমিনাল ডিস্টেনশন ইউজুয়ালি থাকে না, ইনিশিয়ালি থাকে না, কিন্তু আলটিমেটলি প্যারালাইটিক আইলিয়াস হলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন ডেভেলপ করতে পারে, ইনিশিয়ালি থাকে না। আর কি ফিচার আমাদের বাকি থাকলো, তাহলে অ্যাবডোমিনাল পেন আর ভমিটিং এখানে থাকে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন সবসময় থাকে না। কনস্টিপেশন এখানে ইম্পর্ট্যান্ট না, বরং এখানে হচ্ছে ব্লাড স্টেন্ড মিউকয়েড স্টুল যদি পাস করে দেখি, দেন ইট ইজ মোর সিগনিফিক্যান্ট। সুতরাং অ্যাবসোলিউট কনস্টিপেশনের কথাটা এখানে আসবে না। ব্লাড স্টেন্ড মিউকয়েড ডিসচার্জ যদি থাকে, যেটাকে আমরা বলি রেড কারেন্ট জেলি, আসলে উচ্চারণটা কিউরেন্ট জেলি হবে, তো সবাই কারেন্ট জেলি বলতে অভ্যস্ত। নতুন শব্দ সিনিয়রদের মাঝে, অনেকে জেনারেল সার্জনদের মাঝে বললে কনফিউশন হতে পারে, তোমরা কারেন্ট জেলি বলবা, কোনো অসুবিধা নেই। এটা অনলি 30% রুগীদের থাকে, বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনলি 30% পেশেন্টদের ক্ষেত্রে থাকে রেড কারেন্ট জেলি, কিন্তু এটা যদি থাকে খুব সিগনিফিক্যান্ট। দিজ আর দ্য সিমটম। সাইন কি হবে, জেনারেল এক্সামিনেশনে ডিউরিং দ্য অ্যাটাক অফ পেন বেবি ইজ ভেরি রেস্টলেস হবে, কন্টিনিউয়াসলি ক্রাইং হবে, স্ক্রিমিং করবে। তার মানে পেটের উপরে পা তুলে, পাটার হাঁটু এবং কি বলে যে হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট ভাঁজ করে পেটের উপর টেনে দুটো হাত বুকের সামনে এনে মুঠি করে সে চিৎকার করে কাঁদতে থাকবে, চিংড়ি মাছের মতো এরকম হয়ে। এটাকে একটা স্ক্রিমিং পজিশন, বিশেষ পজিশন, চাইল্ড উইথ, এটা ইম্পর্টেন্ট, এটা ইন্সপেকশনেই আমরা দেখতে পারবো। আচ্ছা, আর ডিউরিং দ্য অ্যাটাক ট্যাকিকার্ডিয়া থাকবে, ইন বিটুইন দ্য অ্যাটাক কিছুই থাকবে না। এই এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন এই ফাইন্ডিং। এইবার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি পেতে পারি, অ্যাবডোমিনাল ডিস্টেনশন ইউজুয়ালি থাকে না, আমরা অনেক সময় একটা ভিজিবল পালসেশন পেতে পারি, এটা ইম্পর্ট্যান্ট না। ভিজিবল পালসেশন যদি থাকেও সেখানে ইম্পর্টেন্স হচ্ছে ভিজিবল পালসেশন যদি, পালসেশন বলছি কেন, পেরিস্টালসিস, পালসেশন না, যদি ভিজিবল পেরিস্টালসিস থাকে, কোথায় থাকবে, কেমন থাকবে দেখতে, যদি বলেই ফেলে থাক কখনো বলো যে ভিজিবল পেরিস্টালসিস,
স্মল ইন্টেস্টাইনে যদি ডিস্টালি যদি অবস্ট্রাকশন হয় তাহলে ভিজিবল পেরিস্টালসিস হবে সেন্ট্রাল অ্যাবডোমেনে, এবং সেটা স্টেপ ল্যাডার প্যাটার্ন। আর যদি ফোরগাটে যদি হয় তাহলে এটা হবে এপিগ্যাস্ট্রিয়ামে, এটার ডিরেকশন হবে লেফট টু রাইট। আর যদি হিনগাটে হয় তার মানে ট্রান্সভার্স কোলনে যদি হয় তাহলেও কিন্তু এটা হবে এপিগ্যাস্ট্রিয়ামে, এবং ডিরেকশন হবে রাইট টু লেফট। কথা কিন্তু আমি আগেও বলছি লেকচার ক্লাসে। তাহলে ফোরগাটে ডিস্টালি অবস্ট্রাকশন হলে পেরিস্টালসিসটা হবে, ফোরগাটে অবস্ট্রাকশন হলে পেরিস্টালসিসটা হবে এপিগ্যাস্ট্রিয়ামে এবং লেফট টু রাইট। মিডগাটে হলে সেন্ট্রাল অ্যাবডোমেনে স্টেপ ল্যাডার প্যাটার্ন, আর হিনগাটে হলে এটাও এপিগ্যাস্ট্রিয়ামে রাইট টু লেফট। সুতরাং এপিগ্যাস্ট্রিয়ামে যদি ভিজিবল পেরিস্টালসিস থাকে ডিরেকশনটা ইম্পর্ট্যান্ট। যদি লেফট টু রাইট হয় ইট ইজ ফোরগাট, আর রাইট টু লেফট হয় দেন ইট ইজ হিনগাট। তাহলে ইন্টারসাসেপশনে কি থাকবে? ভিজিবল পেরিস্টালসিস থাকতে পারে। আর প্যালপেশন করলে আমরা কি পাবো? একটা পালপাবেল অ্যাবডোমিনাল ম্যাস পাবো অ্যালং দ্য লাইন অফ কোলন। পালপাবেল অ্যাবডোমিনাল ম্যাস অ্যালং দ্য লাইন অফ দ্য কোলন, এবং এই ম্যাসটার কনক্যাভিটি থাকবে টুয়ার্ডস দ্য আমবিলিকাস। রাইট আইলিয়াক ফোসাতে মনে হবে এমটি, খালি খালি মনে হবে, এমটিনেস ইন রাইট আইলিয়াক ফোসা, যেটাকে আমরা বলি সাইন অফ ড্যাম। এই দুটো ফাইন্ডিংস প্যালপেশনে পাবো, আর কিছু আমরা পাবো না। ডিআরই করলে আমরা কি পেতে পারি? করতে গেলে অ্যাপেক্স অফ দ্য ইন্টারসাসেপ্টাম, এটা বাইরে বের হয়ে আসতে পারে অ্যানাস দিয়ে, অথবা এক্সামিনিং ফিঙ্গারে আমরা অ্যাপেক্স অফ দ্য ইন্টারসাসেপ্টাম হাতে পাবো রেকটাল অ্যাম্পুলার মধ্যে, অথবা কিছুই পেলাম না, হাতটা উইথড্র করার পর ফিঙ্গারটা ব্লাড স্টেন্ড, মিউকয়েড স্টুল দিয়ে ব্লাড স্টেন্ড পাবো ফিঙ্গারটা। দিস থ্রি ফাইন্ডিংস, একটা বাইরে বেরিয়ে আসবে, এটা ভিতরে অ্যাপেক্স পাচ্ছি অথবা স্টেনিং পাচ্ছি। দিস ইজ অল অ্যাবাউট ইন্টারসাসেপশনের ফিজিক্যাল ফাইন্ডিং। আচ্ছা, পারকাশন অসকাল্টেশন হচ্ছে ইনিশিয়ালি তো যত সময় পর্যন্ত প্যারালাইটিক আইলিয়াস না হবে অল ডিনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কিন্তু এক সময় অ্যাডিনামিক হয়ে যাবে, একটা নির্দিষ্ট সময় পরে অ্যাডিনামিক হয়ে যাবে। তো যত সময় ডিনামিক থাকবে তত সময় আমরা পাবো বাউল সাউন্ড পাবো, যখন অ্যাডিনামিক হয়ে যাবে তখন বাউল সাউন্ড পাবো না। আচ্ছা, লেট কেসে আমরা পাবো না, অ্যাডিনামিক হলে পরে। দিস ইজ ইন্টারসাসেপশন। হোয়াট আর দ্য লিড পয়েন্ট, যে কথাটা বলছিলাম এই যে একটু আগে, লিম্ফয়েড ফলিকেলটাকে আরেকটা নাম হচ্ছে কি? পিয়ার্স প্যাসেজ। পিয়ার্স প্যাসেজ যেটা থাকে আইলিয়ামে, ডিস্টাল আইলিয়ামে লিম্ফেটিক ফলি পিয়ার্স প্যাসেজ। তাহলে আর কি কি কারণে ইন্টারসাসেপশন হওয়ার ঝুঁকি থাকবে? যেসব প্যাথোলজিক্যাল ফ্যাক্টরগুলো ইন্টারসাসেপশন তৈরি করে সেইগুলোকে আমরা বলি লিড পয়েন্ট। দিজ আর দ্য প্যাথোলজিক্যাল ফ্যাক্টর দ্যাট হেল্পস ইন ইন্টারসাসেপশন। একটা হচ্ছে এই যে পিয়ার্স প্যাসেজ। আর কি থাকতে পারে? যদি পলিপ থাকে ইন্টেস্টাইন, যদি হেমানজিওমা থাকে তাহলে সেটা ইন্টারসাসেপশন করতে পারে। ইন্টেস্টাইনে যদি হিমাটোমা হয় কোনো কারণে, সেটা ট্রমেটিকই হোক, একটা ব্লান্ট ট্রমা হলো, ট্রমেটিকই হোক অথবা স্পন্টেনিয়াসলি হোক, যদি হেমাটোমা হয়, ইট হেমাটোমা ইজ অলসো হেল্পস ইন ইন্টারসাসেপশন। আর কি কি আছে? আর একটা আছে মেকেলস ডাইভার্টিকুলাম, যদি থাকে তাহলে সেটা ইন্টারসাসেপশন করতে পারে। আর একটা আছে অ্যাপেন্ডিক্স স্টাম্প, অ্যাপেন্ডিসেক্টমি করার পর যে স্টাম্পটা আমরা রেখে আসি, বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সে যে স্টাম্পটা রেখে আসি, ইট অলসো হেল্পস ইন ইন্টারসাসেপশন। তার মানে অ্যাপেন্ডিসেক্টমির পরে ইন্টারসাসেপশনের একটা ঝুঁকি থাকে। তাহলে কি কি বললাম? লিড পয়েন্ট, দিজ আর কল্ড লিড পয়েন্ট। এটা কিন্তু রিটেনও আসে অনেক সময় করছেন, হ্যাঁ, বিভিন্ন সময় অনেকেই অনেক শব্দের প্রতি প্রিফারেন্স আছে। যেমন আমাকে যদি কখনো কোশ্চেন করতে দেয় আমি কিন্তু মাঝে মধ্যে সেই অপশানটা পাই। রাফ কোশ্চেন, আমার কোশ্চেন তো ফাইনাল হয় না, আমরা জমা দেই, সব মেডিকেল থেকে জমা দেওয়া হয়, এবং তারপরে এটা ফাইনালি একজন এক্সামিনারের দায়িত্বে থাকে, উনি সর্টিং করে উনি নির্দিষ্ট কতগুলো প্রশ্ন নির্বাচিত করে সেটাকে ফাইনালি একটা কোশ্চেন করেন, এটা নিয়ম। সেক্ষেত্রে কিন্তু আমি অলওয়েজ এই ধরনের কোশ্চেনের প্রিফারেন্স দেই। লিড পয়েন্ট সেখানে বলে দেওয়া হলো 3টা লিড পয়েন্ট বলো, 4টা লিড পয়েন্টের নাম বলো, তো
তুমি তাই বলবা, তোমার মার্ক থাকবে 1 হয়তো, হ্যাঁ 1 মার্ক থাকবে, সেখানে ওই রকম 3টা 4টা। তাহলে কি কি বললাম? লিড পয়েন্টগুলো, লিড পয়েন্টের পিয়ার্স প্যাসেজ একটা, তারপরে একটা হলো ইন্টেস্টিনাল পলিপ অথবা ইন্টেস্টিনাল টিউমার, যাই থাকো না, ইন্টেস্টাইনের ওখানে যদি কোনো লোকালাইজ সোয়েলিং থাকে, যে কোনো কারণে সোয়েলিং থাকে, তাহলে ইট হেল্পস ইন ইন্টারসেপশন। তাহলে পলিপ অর টিউমার, হেমানজিওমা, হেমাটোমা, মেকেলস ডাইভার্টিকুলাম, ইন্টেস্টিন কি বলে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেক্টমি স্টাম্প বা স্টাম্প অফ দ্য অ্যাপেন্ডিক্স। তাহলে এই ফ্যাক্টরগুলো যদি থাকে তাহলে ইন্টারসেপশন হওয়ার ঝুঁকি থাকবে। এই লিড পয়েন্টের আরেকটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে পিয়ার্স প্যাসেজ ছাড়া বাদ বাকিগুলোর যদি ইন্টারসেপশনের জন্যই দায়ী হয়, অপারেশনের সময় আমরা দেখলাম যে একটা লিড পয়েন্ট আছে, তাহলে ইন্টেস্টাইন ভায়াবেল হলেও ওই লিড পয়েন্টটাকে কেটে বাদ দিতে হয়। লিড পয়েন্ট যদি থাকে তাহলে আবার ইন্টারসেপশন হওয়ার, রিকারেন্ট ইন্টারসেপশন হওয়ার ঝুঁকি থাকবে। ইউজুয়াল ইন্টারসেপশন করা, আমরা যদি রিডাকশন করার পর, ইন্টেস্টাইন রিডাকশন করার পর দেখি যে ইন্টেস্টাইন ভায়াবেল, তাহলে আমরা কিছুই করি না, ওইখানে ইন্টেস্টাইনগুলো রিপোজিশন করে রেখে আমরা চলে আসি, কোনো কাটাছেড়া করি না। যদি গ্যাংগ্রিন হয়ে যায় তাহলে তো কেটে বাদ দিতে হবে, বাদ অন্য কথা, কিন্তু ভায়াবেল থাকলে আমরা কিছু করি না। কিন্তু ইন্টেস্টাইন ভায়াবেল আছে এবং সেখানে স্পেসিফিক কিছু লিড পয়েন্ট আছে, যেমন ইন্টেস্টিনাল পলিপ, ইন্টেস্টিনাল টিউমার, মেকেলস ডাইভার্টিকুলাম, ইন্টেস্টিনাল হেমানজিওমা, এগুলো আছে। যদি থাকে তখন ইন্টেস্টাইন ভায়াবেল হলেও এগুলো কেটে বাদ দিতে হয়। কেটে বাদ দিয়ে আমরা অ্যানাস্টোমোসিস করে দেই, প্রক্সিমাল পার্টের সঙ্গে ডিস্টাল পার্ট যেটা থেকে গেল ওটা অ্যানাস্টোমোসিস করে দেই। তা না হলে এটা রেখে আসলে এটাই হলো ইম্পর্ট্যান্ট, এর জন্যে আবার ইন্টারসেপশন হবে। লিড পয়েন্টের এটা একটা ইম্পর্ট্যান্ট। পিয়ার্স প্যাসেজে আমরা এটা কাটি না। নেম সাম সার্জিক্যাল কজ অফ আনকনশাসনেস, এই একটা কোশ্চেন আমি সবসময় বলি, আমি লেকচার ক্লাসেও বলেছি। আনকনশাসনেস এবং ব্রেন ডেথ আমার প্রফেশনাল এক্সামিনেশন যতবার দিয়েছি সব থেকে বেশি আমাকে ফেস করতে হয়েছে। কজ আনকনশাসনেস যে কোনোভাবেই হোক, সেটা শর্ট নোট হিসাবে হোক, সেটা ম্যানেজমেন্ট হিসাবে হোক, সেটা কমপ্লিকেশন হিসাবে হোক, যেভাবেই হোক না কেন, আনকনশাসনেস খুব ইম্পর্ট্যান্ট। আনকনশাসনেস তোমরা একটু ভালো করে, আনকনশাসনেস কি, কজ কি, ম্যানেজমেন্ট কি। আমরা যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছি, আমাদের একটা ওয়ার্ড ছিল, একটা নির্দিষ্ট ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডে ঢুকার আগে, সেই ওয়ার্ডের রুলই ছিল, ঢুকার আগে গেটের বাইরে, তখন তো কম্পিউটারের সময় ছিল না, আর্ট করে সুন্দর হাতে লেখা, আর্ট পেপারের উপর লেখা ছিল কজ অফ আনকনশাসনেস। হ্যাঁ, এটা হাসিনসনে একটা চার্ট আছে, সেই চার্টটা ওখানে তুলে দেওয়া ছিল, সুন্দর করে লেখা ছিল ভালো হাতের লেখা দিয়ে, তো পুরো একটা বোর্ড ভরে, এবং ওইটা মুখস্থ করে তারপরে ওই ওয়ার্ডে ঢুকতে হতো। ওই ওয়ার্ডের নিয়ম ছিল কজেস অফ আনকনশিয়াস সার্জারি ওয়ার্ড, ওই ওয়ার্ডে ঢুকতে হতো, তা নাহলে আমাদের ওয়ার্ডে ঢুকতে প্রথম দিন ওইটা মুখস্থ না করে ঢুকলে ওয়ার্ডে ঢোকা যাবে না। এই জিনিসটা তখন বুঝতে পারে না কতটা ইম্পর্ট্যান্ট, পরে প্রফেশনাল লাইফে বুঝতে পারছি যেটা আসলে কত ইম্পর্ট্যান্ট। আনকনশাসনেসের একটা মেজরিটি পার্ট কিন্তু সার্জিক্যাল কজ, এবং ওখানে আনকনশাসনেসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে হাসিনসনে। একটা হচ্ছে মেটাবলিক কজ আর একটা হলো স্ট্রাকচারাল কজ। এটা এই টার্মগুলো একটু চেঞ্জ হয়েছে ইদানিং, হাসিনসনে একটু চেঞ্জ হয়েছে, বাট পুরো আগে এরকম ছিল। স্ট্রাকচারাল কজ, মেটাবলিক কজ। মেটাবলিক কজগুলো মানে মেডিকেল কজ, আর স্ট্রাকচারাল কজগুলো হলো সার্জিক্যাল কজ। মেটাবলিক কজগুলো খুবই সিম্পল, তোমরা জানো, অল হাইপো, মোস্ট অফ দ্য হাইপো, যেমন হাইপোটেনশন, হাইপোগ্লাইসেমিয়া, হ্যাঁ, তারপর হাইপোক্সিয়া, এই সব যত হাইপো আছে, হ্যাঁ, হাইপোভলিমিয়া, হাইপোক্সিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, অল আর দ্য কজ অফ আনকনশাসনেস। এর সঙ্গে কি কি যোগ হয়? কিছু ইনফেকশন যোগ হয়, কিছু ড্রাগ যোগ হয়, হ্যাঁ, কিছু মেটাবলিক ডিজিজ যোগ হয়। এটার যোগে হলো মেটাবলিক কজ। এগুলোকে সবগুলোকে বলা হয়েছে নন স্ট্রাকচারাল বা মেটাবলিক কজ একসঙ্গে। তাহলে ইনফেকশনের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন আছে, হ্যাঁ, এগুলো সব মেডিকেল কজ। তারপর বিভিন্ন ড্রাগ আছে যেগুলো আমাদের আনকনশাসনেস করতে পারে, এবং কিছু মেটাবলিক ডিজিজ, হ্যাঁ, যেমন ডায়াবেটিস মেলাইটাস একটা ইম্পর্ট্যান্ট ডিজিজ, আরও ডিজিজ আছে।
তোমরা এগুলো। স্ট্রাকচারাল কজ মানে হলো সার্জিক্যাল কজ। এটা আবার দুটো ভাগে ভাগ করা ছিল, সুপ্রাটেন্টোরিয়াল, সাবটেন্টোরিয়াল বা ইনফ্রাটেন্টোরিয়াল। মানে টেন্টোরিয়াম সেরিব্রির উপরের কজগুলো, নিচের কজগুলো, খুব সিম্পল। তাহলে এখানে সার্জিক্যাল কজগুলো হচ্ছে সুপ্রাটেন্টোরিয়াল বা ইনফ্রাটেন্টোরিয়াল। মোস্ট অফ দ্য কজ ইজ সুপ্রাটেন্টোরিয়াল। মানে সুপ্রাটেন্টোরিয়াল মানে ব্রেনের বিভিন্ন জায়গায় যে লিশনগুলো হয়, হ্যাঁ, সেটা কী কী কজ হতে পারে? ওই যে ইনজুরির জন্য হতে পারে, ইনজুরি, হিমোরেজের যে কজগুলো আছে, টিউমারের যে কজগুলো আছে, অ্যাবসেসের যে কজগুলো আছে, সবগুলোই হলো। পানি পড়ে নাকি? তাহলে ট্রমেটিক কজগুলো, ট্রমেটিক কজ, ট্রমা, টিউমার, অ্যাবসেস, এই কজগুলো হচ্ছে সার্জিক্যাল কজ। এগুলো সার্জিক্যাল, এটা সুপ্রাটেন্টোরিয়াল হতে পারে, সাবটেন্টোরিয়াল হতে পারে। তাহলে দিজ আর দ্য কজেস অফ সার্জিক্যাল কজেস অফ আনকনশাসনেস। একটু বইটা একটু দেখে এ করে নিও, ক্লিয়ার হয়ে যাবে, সুন্দর করে লেখা আছে ওখানে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু ডিটেলসে যাচ্ছি না। এরপর হলো আনকনশাসনেস পেশেন্টের ম্যানেজমেন্ট। কতদিন আমি বলেছিলাম যে হেড ইঞ্জুরি ম্যানেজমেন্ট বলতে গেলে আনকনশাসনেস ম্যানেজমেন্ট তোমাকে আগে বলতে হবে। আনকনশাসনেস ম্যানেজমেন্ট হচ্ছে সিম্পল প্রোটোকল। আনকনশাসনেসে হয় কি, রুগী ইজ লিভিং, সে তার কষ্টগুলো থাকলেও সে বলতে পারছে না। এখানে তোমার কাজ হলো তার হয়তো সিমটম কম হবে, সে ডিস্টার্ব কম করবে, কিন্তু হি অর শি ইজ টোটালি, হ্যাঁ, ডিপেন্ডেন্ট অন আদার। তার খাবার নাই, তাকে খাবার দিতে হবে। তার কেয়ার নাই, তাকে স্কিন, তার ওরাল কেয়ার করতে হবে, তার বাউল কেয়ার করতে হবে, তার ব্লাডার কেয়ার করতে হবে, তার কিছু শুয়ে থাকার জন্যে, হাত পা নাড়াচাড়া না করার জন্য যে কমপ্লিকেশনগুলো হবে সেইগুলো প্রিভেন্ট করতে হবে। আমরা শুধু এইগুলো করবো। আনকনশিয়াসনেস ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। সে একজন রুগী আনকনশিয়াস হলে পারে, সে আবার কনশিয়াস হবে কিনা এটা সহজে আমরা বলতে পারি না, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। বাট আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা এই কাজগুলো যদি করে যাই, তার শরীর যে কাজগুলো সে নিজে করতে পারতো সেইগুলো তাকে সাপোর্টিংয়ে করে দিতে হবে বা তাকে করাতে হবে। তাহলে পারে সে আবার কনসাসনেস যদি কোনো সময় ফিরে আসে, সেটা চিকিৎসা করেই হোক আর চিকিৎসা না করেই হোক, তাহলে সে আবার লাইফ ফিরে পাবে, স্বাভাবিক লাইফ ফিরে পাবে। সুতরাং আনকনসাসনেস হচ্ছে ডিপেন্ডেন্ট ম্যানেজমেন্ট। এগুলো জানতে খুব সিম্পল জিনিস, ম্যানেজ করতে হবে। প্রথমে প্রয়োজন হলে ভমিটিং থাকলে না খাওয়ায় রাখতে, ভমিটিং না থাকলে তাকে ফিডিং দিতে হবে, এনজি টিউব দিয়ে ফিডিং দিতে হবে। না খেতে পারলে, টিউব ফিডিং না খেতেও তাকে নির্দিষ্ট স্যালাইন দিতে হবে, কি পরিমাণ স্যালাইন দিতে হবে, ইলেকট্রোলাইট দিতে হবে, নিউট্রিশন দিতে হবে। মুখে না খেতে পারলে তাকে প্যারেন্টালি দিতে হবে। ঠিক তার আর যে কাজগুলো করতে পারতো সে এভাবে শুয়ে থাকলে, একইভাবে শুয়ে থাকলে তার স্কিনে লিশন হতে পারে, তার মাসেলগুলো অ্যাট্রোফি হয়ে যেতে পারে, এগুলো তাকে প্যাসিভ মুভমেন্ট করাতে হবে। তারপর তার ব্লাডার কেয়ার করতে হবে, বাউল কেয়ার করতে হবে, মুখটা পরিষ্কার করে দিতে হবে, ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে। হ্যাঁ, সুতরাং এইগুলো হচ্ছে জাস্ট একটা আনকনশিয়াস রোগীর ম্যানেজমেন্ট। এগুলো একটু নিজের নিজের মতো করে চিন্তা করো, দেখো খুব সহজ ম্যানেজমেন্ট, খুব কঠিন কিছু না। তাহলে আর যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, তার জ্বর হলো, জ্বরের চিকিৎসা দিতে হবে, কাশি হলো, নিউমোনিয়া হলো, তার চিকিৎসা দিতে হবে, তার রক্তবমি হলো, রক্তবমির চিকিৎসা দিতে হবে। হচ্ছে না, পেট ফুলে গেল, তখন ফিকাল ইনফেকশন ও ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ম্যানেজমেন্ট দিতে হবে অ্যাকর্ডিংলি। স্পেসিফিক কোনো ম্যানেজমেন্ট নাই আনকনশিয়াস পেশেন্টে। আচ্ছা, হোয়াট ডু মিন বাই, এই যে নতুন এই যে টার্মটা আসলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা জেনারেল সার্জনরা, পেডিয়াট্রিক সার্জন না থাকলেও ইনভ্যারিয়াবলি জিজ্ঞাসা করবে। এবং এটা এমন একটা টপিক যেটা না পড়ে পরীক্ষা দিতে যেও না। সেটা হলো সার্কামসিশন বা কিছু কমন জেনিটালিয়ার কতকগুলো ডিজিজ। সেটা কি কি প্রথমেই আমি বলে নেই, হোয়াট ইজ ফাইমোসিস, হোয়াট ইজ প্যারাফাইমোসিস। এটা নিয়ে খুব ঝামেলা হয় পরীক্ষার সময়। হ্যাঁ, সবাই বুঝো, কেউ বলতে পারো না ঠিক মতো। ডেফিনেশন হিসেবে বলতে হবে। তোমাকে যদি কোনো ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়, ডেফিনেশন আজকাল কম জিজ্ঞাসা করা হয় ভাইবা বোর্ডে, কিন্তু তারপরেও কিছু ডেফিনেশন আছে যে তোমাকে ডাকতে হবে, জানতে হবে। ওই যে বললাম, যেটা হাইড্রোনেফ্রোসিস, তোমাকে জানতে হবে, ডেফিনেশন জানতে হবে। এই সার্কামসিশনের ডেফিনেশন জানতে হবে, ফাইমোসিসের ডেফিনেশন তোমাকে জানতে হবে, প্যারাফাইমোসিস জানতে হবে, কিছু কিছু জিনিস, হার্নিয়ার ডেফিনেশন জানতে হবে, আলসারের ডেফিনেশন তোমাকে জানতে হবে, কিছু কিছু আছে তোমাকে জানতে হবে। পরিষ্কার করে ডেফিনেশনের মতো করেই বলতে হবে। হোয়াট ইজ ফাইমোসিস? খুব সিম্পল জিনিস। ফাইমোসিস নিয়ে খুব ভুল ধারণা আছে। মোস্ট অফ দ্য
ক্লিনিশিয়ানদের মধ্যেই। মোস্ট অফ দ্য ক্লিনিশিয়ানরা ওভার ডায়াগনোসিস করেন ফাইমোসিস। ফাইমোসিস আসলে তা না। ফাইমোসিস হচ্ছে কি, ইউরেথ্রার ওপেনিং এর থেকে যদি প্রিপিউসের ওপেনিং ন্যারো হয়, ইউরেথ্রার ওপেনিং মানে ইউরেথ্রাল মিয়াটাসের ওপেনিং থেকে যদি প্রিপিউসের ওপেনিং ন্যারো হয়, তাহলে ইউরেথ্রা দিয়ে যেভাবে ইউরিন আসবে, প্রিপিউসের ওপেনিং দিয়ে ইউরিন সেভাবে বেরোতে পারবে না। তাহলে যে স্পিডে ইউরিন ভিতর থেকে বেরোবে সেটা স্কিনের কাভারিংয়ের মধ্যে বেরোতে পারবে না, তখন স্কিনটা বেলুনিং হয়ে যাবে। আর যদি ইউরেথ্রার ওপেনিং আর স্কিনের ওপেনিং একই ডায়ামিটার হয়, তাহলে তো বেলুনিং হবে না। সুতরাং সিম্পল জিনিস হচ্ছে, ইন্সপেকশনে যদি কারুর প্রস্রাব করার সময় প্রিপিউশিয়াল স্কিন যদি বেলুনিং না হয়, ইট ইজ নট ফাইমোসিস। কিন্তু আমাদের পেডিয়াট্রিশিয়ানরা বা জেনারেল প্র্যাকটিশনাররা একটু টান দিয়ে, হ্যাঁ, প্রিপিউসটা একটু টান দিয়ে বলে যে দেখা যাচ্ছে না, একটু মনে হচ্ছে, এই এটা হয়েছে, ফাইমোসিস হয়েছে, অপারেশন করে ফেলেন, মুসলমানি করে ফেলেন, মুসলমানি করে ফেলেন। এখন এখানে দুটো জিনিস আছে, এদেশের মোর দ্যান 90% লোক মুসলিম, সুতরাং মুসলমানি বা সার্কামসিশন ইজ দ্য পার্ট অফ দেয়ার কালচার বা রাইচুয়াল অ্যাক্টিভিটি, তাতে কোনো দোষ নাই। কিন্তু যে মুসলিম না, সে তো তার জন্য সার্কামসিশন সে অ্যাকসেপ্ট নাও করতে পারে, এক নাম্বার। দুই নাম্বার হলো, একটা বাচ্চা আমি 5 দিনের বাচ্চারা দেখলাম, 5 মাসের বাচ্চারা দেখলাম, তাকে উইদাউট ইন্ডিকেশন সার্কামসিশন করাটা ড্যামেজ হতে পারে। কারণ সার্কামসিশন করতে হলে এই বয়সে একটা বাচ্চাকে অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হবে, এক নাম্বার। প্লাস সার্কামসিশনের নিজস্ব কিছু কমপ্লিকেশন আছে, আমি সেটা বলবো, সেটা সার্কামসিশন না করার থেকে আরও বেশি। সুতরাং সার্কামসিশনকে খেলনা মনে করলে হবে না, অনেক জটিলতা হতে পারে। সেই জন্যে ইন্ডিকেশন ছাড়া তাড়াহুড়ো করে সার্কামসিশন করার কোনো দরকার নেই। ইউজুয়ালি আমরা বলি যে সার্কামসিশন কখন করার, আফটার 2 ইয়ার্স। যদি কোনো কমপ্লিকেশন না থাকে, কোনো সিমটম না থাকে, সিম্পল সার্কামসিশন করতে হবে আফটার 2 ইয়ার্স। তার মানে বাচ্চা যখন কন্টিনেন্ট হবে, নিজে টয়লেট ট্রেনিং হয়ে যাবে, নিজের থেকে প্রস্রাব করতে পারবে, যখন তাকে ডায়াপার পরায় রাখতে হয় না। কারণ সার্কামসিশনের পরে ডায়াপার পরায় রাখতে হয়, তাহলে কমপ্লিকেশন হওয়ার ঝুঁকি বেশি। সুতরাং 2 বছরের আগে আমরা রাইচুয়াল বা প্রথাগত সার্কামসিশন করতে বারণ করি। কিন্তু মেডিকেল প্র্যাকটিশনাররা কথায় কথায় বলে সার্কামসিশন করে দেন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ইট ইজ নট দ্য রুল, মেডিকেল রুল না। মেডিকেল রুল অন্য জিনিস। তাহলে ফাইমোসিস হচ্ছে অ্যাবনর্মাল ন্যারোয়িং অফ the prepucial opening which interferes with the normal urinary flow. অ্যাবনর্মাল ন্যারোয়িং হতে পারে, কিন্তু প্রিপিউসের ওপেনিং আর স্কিনে ইউরেথ্রার ওপেনিং যদি একই ডায়ামিটার হয়, তাহলে ফুলবে না, প্রিপিউসটা বেলুনিং হবে না, তাহলে সার্কামসিশন ইমার্জেন্সি না, সার্কামসিশন করা জরুরি না, তখন ফাইমোসিস না। ফাইমোসিস ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেশন অফ সার্কামসিশন, সে যে বয়সেই হোক না কেন, ফাইমোসিস। তাহলে কথা হচ্ছে অ্যাবনর্মাল ন্যারোয়িং অফ দ্য প্রিপিউশিয়াল ওপেনিং, প্রিপিউসের ওপেনিং হুইচ ইন্টারফেয়ারস উইথ দ্য ইউরিনারি ফ্লো, দেন ইট ইজ ফাইমোসিস। আর প্যারাফাইমোসিস কি? প্যারাফাইমোসিস হচ্ছে প্রিপিউশিয়াল স্কিনটা অ্যাবনর্মাল হয়ে যাওয়া এবং সেটাকে আর রিডাকশন করা যাবে না। তাহলে ডেফিনেশনটা কি হবে? পারসিস্টেন্ট অ্যাবনর্মাল রিট্রাকশন অফ দ্য প্রিপিউস বিহাইন্ড দ্য গ্ল্যান্স পেনিস বা প্রক্সিমাল টু দ্য গ্ল্যান্স পেনিস। বিহাইন্ড শব্দটা ভালো না, প্রক্সিমাল টু দ্য গ্ল্যান্স পেনিস। তাহলে কি বললাম? পারসিস্টেন্ট। এমনি তো যদি আমরা রিট্রাক্ট করি, পেনিসটাকে, প্রিপিউসের স্কিনটাকে রিট্রাক্ট করি, আবার ছেড়ে দিলে আবার জায়গায় চলে আসলো, সেটা হবে না, সেটা প্যারাফাইমোসিস হবে না। প্যারাফাইমোসিস হইতে হলে অ্যাবনর্মাল হতে হবে, রিট্রাকশন মানে পারসিস্টেন্ট রিট্রাকশন হতে হবে, রিট্রাকশনটা পারসিস্টেন্ট হতে হবে। ওইখানে আসবে আর রিডাকশন করা যাবে না, একবার ওখানে যে আটকে যাবে আর ফিরে আসবে না। তাহলে কি হবে? অ্যাবনর্মাল পারসিস্টেন্ট রিট্রাকশন অফ দ্য প্রিপিউস বা প্রিপিউশিয়াল রিং প্রক্সিমাল টু দ্য গ্ল্যান্স পেনিস, দিস ইজ প্যারাফাইমোসিস। তাহলে ডেফিনেশনটা কমপ্লিট হলো। এবার আর একটা ডেফিনেশন এখানে দিয়ে যাই, হোয়াট ইজ সার্কামসিশন। এটাও নিয়েও তোমরা পরীক্ষার সময় অনেকে গোলমাল করো, খুব সুন্দর একটা ডেফিনেশন,
তোমরা নানা কথাবার্তা বলো, সেটা ফিট হবে না ওই একটা শব্দ না বলা পর্যন্ত। আমরা জানি যে সার্কামসিশনে কি করতে হয়, প্রিপিউসটা, এক্সেস প্রিপিউস যেটা আছে সেটা কেটে ফেলে দিতে হয় টু এক্সপোজ দ্য গ্লান্স। কিন্তু এটা ডেফিনেশন হিসেবে আমি যখন বলবো তখন বলবো সার্কামফারেন্সিয়াল এক্সিশন অফ দ্য প্রিপিউস। এই সার্কামফারেন্সিয়াল না বলা পর্যন্ত সার্কামসিশন হবে না। তোমরা সবাই বলো এক্সিশন অফ দ্য প্রিপিউস, তাহলে সার্কামসিশন হবে না এই শব্দটা না বলা পর্যন্ত। সার্কামফারেন্সিয়াল এক্সিশন অফ দ্য স্কিন ইজ সার্কামসিশন। খুব সিম্পল কথা, গোল করে কাটতে হবে স্কিন। আমি প্রিপিউসটা কেটে তাড়া করে কেটে বাদ দিলাম বা খানিকটা কেটে বাদ দিলাম, তাহলে সেটা সার্কামসিশন হবে না, পুরোটা কাটলাম না। সার্কামফারেন্সিয়ালি কাটতে হবে, গোল করে কাটতে হবে। তাহলে সার্কামফারেন্সিয়াল এক্সিশন অফ দ্য প্রিপিউস বা প্রিপিউশিয়াল স্কিন ইজ কল্ড সার্কামসিশন। এবার এর সঙ্গে কতগুলো কথা এসে যাচ্ছে। হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ সার্কামসিশন, হোয়াট ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ সার্কামসিশন, হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ সার্কামসিশন। একদম এগুলো ম্যান্ডেটরি, জানতেই হবে তোমাকে। ইন্ডিকেশন অফ সার্কামসিশনের আগে কন্ট্রাইন্ডিকেশন জানতে হবে। কোনো সার্জিক্যাল ডিজিজের ক্ষেত্রে কিন্তু আগে কন্ট্রাইন্ডিকেশন জানতে হবে, তারপরে ইন্ডিকেশন জানতে হবে। কেন? কন্ট্রাইন্ডিকেশন থাকলে তুমি সেই সার্জিক্যাল প্রসিডিওর করতেই পারবে না। ইন্ডিকেশনের পরে কন্ট্রাইন্ডিকেশন চিন্তা করে তো লাভ নেই, আগে তোমাকে কন্ট্রাইন্ডিকেশন চিন্তা করতে হবে। লেখানোও তাই, তখন তুমি সার্কামসিশন করতে পারবে না বা করা উচিত না। খুব সিম্পল, তোমরা দু একটা জানো, ওইটা একটু সুন্দর করে বলতে হবে। এক নাম্বার হলো তোমরা যেটা সবাই জানো, সেটা হচ্ছে ব্লিডিং ডিজঅর্ডার। ব্লিডিং ডিজঅর্ডার থাকলে আমরা সার্কামসিশন করি না, বাট অল যে কন্ট্রাইন্ডিকেশন ইজ রিলেটিভ, এগুলো কারেকশন করে কিন্তু সবই করা যাবে। তাহলে এগুলো জানার দরকার। বাট অল অ্যাবসুলেট কন্ট্রাইন্ডিকেশন সার্কামসিশনের নাই, দিস ইজ দ্য রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। তাহলে কন্ট্রাইন্ডিকেশন অফ সার্কামসিশন হচ্ছে ব্লিডিং ডিজঅর্ডার, না যেন ভুল না হয় কোনোভাবে। হিমোফিলিয়া, পারপুরা বা আদার ব্লিডিং ডিজঅর্ডার যদি থাকে, সার্কামসিশন আমরা করব না। আর কোথায়? এনি কনজেনিটাল অ্যানামলি অফ দ্য পেনিস। এক কথায়, পেনিসে যদি কোনো কনজেনিটাল অ্যানামলি থাকে তাহলে সার্কামসিশন করা যাবে না। সেই কনজেনিটাল অ্যানামলিগুলো কি গতদিন আমরা বলেছি। কনজেনিটাল অ্যানামলি সেগুলো কি করা যাবে না, সেটা হলো হাইপোস্পেডিয়াস, এপিস্পেডিয়াস, মাইক্রোপেনিস। পেনিস যদি খুব ছোট হয়, মাইক্রোপেনিস খুব বেশি ছোট হয়, সেটা সেক্ষেত্রে করা যাবে না। কতদিন বলি, এটা একটু ডেফিনেশনটা অনেক জটিল, তোমাদের জানার দরকার নাই, টার্মটা শুধু জেনে রাখো। আর কি বলছিলাম? কর্ডি, টর্শন, পেনোস্ক্রোটাল ওয়েভিং, হ্যাঁ, তারপরে পেনোস্ক্রোটাল ট্রান্সপোজিশন, সমস্ত কনজেনিটাল অ্যানামলিতে সার্কামসিশন করা যাবে না। আগে ওইটা কারেক্ট করতে হবে, তারপরে সার্কামসিশন করতে হবে, তা নাহলে করা যাবে না। কারণ আগে যদি আমরা সার্কামসিশন করে দেই, তাহলে পরবর্তীতে এগুলো রিকনস্ট্রাকশন করা যাবে না, অথবা খুব ডিফিকাল্ট হবে। সুতরাং এনি কনজেনিটাল, অ্যাকোয়ার্ড না কিন্তু, অ্যাকোয়ার্ড অ্যানামলির কথা বলি নাই, কনজেনিটাল অ্যানামলি। তাহলে এনি কনজেনিটাল অ্যানামলি অফ দ্য জেনিটালিয়া যদি থাকে, আমরা সার্কামসিশন করব না। আর একটা হলো এই যে ব্লিডিং ডিজঅর্ডার, এই দুইটা হেডলাইনই তুমি বললে কমপ্লিট হয়ে গেল। কন্ট্রাইন্ডিকেশন। এইবার ইন্ডিকেশন অফ সার্কামসিশন কি, এটা তোমরা কিছুটা জানো, আর একটু ভালো করে জানতে হবে। সেটা কি? এক নম্বরেই হলো রাইচুয়াল। রাইচুয়াল কথাটার মানে হলো ধর্মগত বা প্রথাগত, দুটোই এর মধ্যে আসে। ধর্মগত কারণে করে কারা? ইউজুয়ালি মুসলিমরা আর ইহুদিরা। দুটোর মধ্যে পার্থক্যটা কি? ইহুদিরা জন্মের সাথে সাথে, ওদের জন্মের সাথে সাথে সার্কামসিশন করতে হবে। মুসলিমদের অন চয়েস, টাইমটা ফিক্স নয়, টাইমটা ফিক্স নয়। কিন্তু ইহুদিদের কিন্তু জন্মের সাথে সাথে। কারা করে না? ইউরোপিয়ানরা সার্কামসিশন অ্যালাউ করে না, হ্যাঁ, ইউরোপিয়ানরা সার্কামসিশন অ্যালাউ করবে না। সুতরাং রাইচুয়াল কারণে যেটা করা হয় সেটা এক নম্বরে। কারণ সারা পৃথিবীতে সব থেকে বেশি যে অপারেশনটা করা হয় সেটা হলো সার্কামসিশন। সারা পৃথিবীতে কমনেস্ট অপারেশন ওয়ার্ল্ড ওয়াইড যদি হয়, সেটা সার্কামসিশন। আচ্ছা, মোস্ট অফ দ্য মেল মুসলিম এবং কিছু কিছু আফ্রিকান ফিমেলরাও সার্কামসিশন করে, সেটা আলাদা জিনিস, না জানলেও চলবে। তাহলে একটা হলো রাইচুয়াল। এরপরে আর কি কি ইন্ডিকেশন আছে? আর একটা ইন্ডিকেশন হচ্ছে এই যে ফাইমোসিস। ফাইমোসিস যদি কারো থাকে, সত্যিই থাকে, তার সার্কামসিশন করতে হবে, ফাইমোসিসে সার্কামসিশন করতে হবে।
আর ওই যেটা বললাম, পেডিয়াট্রিশিয়ানটা কথায় কথায় বলে প্রস্রাবে একটু ইনফেকশন হয়েছে, বারবার হচ্ছে, বা মা বলছে যে প্রস্রাব করতে একটু কষ্ট লাগে, অ্যাডিশন হয়ে আছে, জাস্ট প্রিপিউসটা অ্যাডিশন হয়ে সার্কামসিশন করে দেন, প্রস্রাবে ইনফেকশন হবে না। ইট ইজ নট দ্য রুল। বাট দেখা গেছে যাদের সত্যিকার ইউটিআই হয়, ইউটিআই তো ডকুমেন্টেড হতে হবে, ডকুমেন্টেড ছাড়া সন্দেহ করা ইউটিআই তো ইউটিআই না। ইউটিআই তোমরা পড়ে যখন জানো তোমরা জানো যে ডকুমেন্টেড হতে হবে ইউটিআই। ইউটিআই যদি ডকুমেন্টেড হয়, রিকারেন্ট ইউটিআই যেসব বাচ্চাদের হয় তাদের দেখা গেছে সার্কামসিশন করার পর ইউটিআই এর রিকারেন্স রেট কমে যায়। হবে না এমন কথা না, রিকারেন্ট রেট কমে যায়, তার মানে এর সঙ্গে একটা রিলেশন আছে। কিন্তু এর মানে একটা কথাই না, কথায় কথায় সবাই সার্কামসিশন করে দিতে হবে এমন নয়। আচ্ছা, তাহলে একটা হলো ফাইমোসিস, ফাইমোসিস আর রাইচুয়াল, এই দুটো হলো ইন্ডিকেশন। আর বাদ বাকি যে কজগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আছে। সেগুলো কি কি? প্যারাফাইমোসিস, প্যারাফাইমোসিসে কিন্তু সার্কামসিশনের একটা ইন্ডিকেশন, বাট সাথে সাথে করা হয় না। প্যারাফাইমোসিস হলে পারে প্যারাফাইমোসিসকে আগে কারেক্ট করা হয়, ওটা যে পারসিস্টেন্টলি রিট্রাক্টেড হয়েছিল ওইটাকে আগে রিলিজ করা হয়, পিপিউসটাকে স্প্লিট করে রিলিজ করা হয়, রিলিজ করে 15 দিন পর সার্কামসিশন করা হয়, সাথে সাথে কিন্তু করা হয় না। তাহলে প্যারাফাইমোসিসেরটা আসবে আফটার প্যারাফাইমোসিস, সাথে সাথে না, প্যারাফাইমোসিসের সঙ্গে সঙ্গে করা যাবে না, আফটার প্যারাফাইমোসিস। এরপরে একটা আছে বেলানোপোস্টাইটিস। হোয়াট ইজ বেলানোপোস্টাইটিস? বেলানোপোস্টাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য প্রিপিউস অ্যান্ড গ্ল্যান্স পেনিস। ইনফ্লামেশন অফ দ্য প্রিপিউস অ্যান্ড গ্ল্যান্স পেনিসে যদি হয় তাকে আমরা বলি বেলানোপোস্টাইটিস। এখানেও তাই, এখানে যদি ইনফেকশন থাকা অবস্থায় সার্কামসিশন করা যাবে না, তাহলে তো ইনফেকশন হয়ে যাবে, পোস্ট অপারেটিভ উন্ড ইনফেকশন হয়ে যাবে। আগে ইনফেকশন অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করতে হবে, তারপরে সার্কামসিশন করতে হবে 15 দিন পরে। তাহলে এখানেও হবে হচ্ছে আফটার বেলানোপোস্টাইটিস। হ্যাঁ, ইন্ডিকেশন অফ সার্কামসিশন, এগুলি আমি আবার রিপিট করব, বেলানোপোস্টাইটিস বলা হয়ে গেল। আর কি কি কারণ আছে? আর আছে কিছু কারণ আছে যেখানে যদি গ্ল্যান্স পেনিসে যদি ক্যান্সার হয়, গ্ল্যান্স পেনিসে যদি ক্যান্সার হয় এবং সেখানে যদি রেডিওথেরাপি দিতে হয়, তার আগে সার্কামসিশন করতে হয়। সার্কামসিশন না করলে, গ্ল্যান্স পেনিস এক্সপোজ না হলে রেডিওথেরাপির ডোজ বেশি লাগবে অথবা রেডিওথেরাপি ইনএডুকেট হবে। সুতরাং এটাকে হচ্ছে বিফোর radiotherapy of carcinoma of the glans penis, before radiotherapy of carcinoma of the penis। কি কথা, গ্ল্যান্স পেনিস বা পেনিস। একটা আরেকটা ইন্ডিকেশন আছে বেলানাইটিস জেরোটিকা অবলিটারান্স, একটা টার্ম বেলানাইটিস জেরোটিকা অবলিটারান্স। এটা কি? এটা হচ্ছে রিকারেন্ট বেলানোপোস্টাইটিস হতে হতে, বেলানোপোস্টাইটিস হতে হতে প্রিপিউসটা গ্ল্যান্স পেনিসের সঙ্গে অ্যাডিশন হয়ে যায়। রিকারেন্ট ইনফেকশনের পর এখানে ক্যালসিফিকেশন হয়, অ্যাডহেশন হয়, ক্যালসিফিকেশন হয়। ক্যালসিফিকেশন হওয়ার পরে এখানে রিকারেন্ট ইনফেকশনের ফলে মেটাপ্লাস্টিক, ডিসপ্লাস্টিক, ইভেন অ্যানোপ্লাস্টিক চেঞ্জ হওয়ার ঝুঁকি থাকবে। সেক্ষেত্রে গ্ল্যান্স পেনিসে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। সেই জন্যে বেলানাইটিস জেরোটিকা অবলিটারান্স, যেটা ইয়াং অ্যাডাল্টে হয় এবং এটা সার্কামসিশন না করে তাদের হয়। তার মানে নন সার্কামসাইজ যেসব পপুলেশন আছে তাদের হয় বেলানাইটিস জেরোটিকা অবলিটারান্স। দিস ইজ অ্যান ইন্ডিকেশন অফ সার্কামসিশন। আরেকটা বলা হয় প্রোফাইলেকটিক, কেউ কেউ করতে পারে। এখন অনেক কমিউনিটিতে যারা সার্কামসিশন করতো না তারা এখন করে। কারণ কি হয়, সার্কামসিশন যদি করা থাকে তাহলে বেলানোপোস্টাইটিস কম হবে, কার্সিনোমা অফ দ্য পেনিসের ঝুঁকি কম। যারা সার্কামসিশন করে এদের কার্সিনোমা অফ দ্য পেনিসের ঝুঁকি খুবই কম, মিনিমাম। আর কার্সিনোমা অফ দ্য পেনিস শুধুমাত্র তাদেরই হয় যারা সার্কামসিশন করে না। কেন? স্মিগমা যেটা হয়, আনসার্কামসাইজ পেনিসে যে স্মিগমা বা সিক্রেশন যেটা হয়, ইট ইজ কার্সিনোজেনিক ফর মেল অ্যান্ড ফিমেল। এবং আনসার্কামসাইজ মেলদের যে ফিমেল পার্টনার বা স্ত্রীদের সার্ভিক্সে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। স্মিগমা ইজ কার্সিনোজেনিক। কী কী কথা বললাম এবার ইন্ডিকেশনের মধ্যে? একটা হচ্ছে রাইচুয়াল, একটা ফাইমোসিস, আর একটা হচ্ছে আফটার প্যারাফাইমোসিস। প্যারাফাইমোসিস না, আফটার প্যারাফাইমোসিস। আফটার বেলানোপোস্টাইটিস, নির্দিষ্ট সময় 2 সপ্তাহ পর, ইনফ্লামেশনটা কমার পর বেলানোপোস্টাইটিস। আর বললাম
ব্যালানাইটিস জেরোটিকা অবলিটারান্স, আর একটা হচ্ছে বিফোর রেডিওথেরাপি অফ দ্য কার্সিনোমা অফ পেনিস, আর একটা হলো প্রোফাইলেক্টিক টু প্রিভেন্ট ডিজিজ অফ দ্য জেনিটালিয়া। হ্যাঁ, তাহলে এই আমি সব কয়টার মধ্যে আর কোনোটা বাদ যায় নাই, সব বলে ফেলছি। দিস ইজ দ্য কজ অফ সার্কামসিশন, ইন্ডিকেশন অফ সার্কামসিশন। এর মধ্যে তুমি যে কয়টা পারো প্রথম 2-3টা বললেই হবে, বেশি বলার দরকার নেই। আচ্ছা, কিন্তু সার্কামসিশনের ডেফিনেশন যদি ভুল না হয়। এইবার সার্কামসিশন যে এত কমনলি করা হয়, যেখানে সেখানে করা হয়, ডাক্তার নন ডাক্তার অনেকেই করে, সোশ্যাল ওয়ার্কার অনেকেই করে, তাহলে এর কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশনটা সম্বন্ধে ধারণা থাকতে কি কি হতে পারে সার্কামসিশনের কমপ্লিকেশন? একটা আমাদের ব্লিডিং হতে পারে, প্রাইমারি ব্লিডিং হতে পারে, রিয়াকশনারি ব্লিডিং হতে পারে। ব্লিডিং কমন প্রবলেম। তারপর এটা হলো ব্লিডিং, একটা ইনজুরি হতে পারে ডিউরিং অপারেশন। কি কি ইনজুরি হতে পারে? গ্লান্স পেনিজে ইনজুরি হতে পারে, ইউরেথ্রাতে ইনজুরি হতে পারে, মিয়াটাসে ইনজুরি হতে পারে, অপারেশনের সময় হতে পারে। এটা কিন্তু কমন। সার্কামসিশন একটা জিনিস জেনে রেখো, কোনো প্রতিষ্ঠিত সার্জন সার্কামসিশন করে না বা করতে চায় না, সহজে করতে চায় না। কারণ সার্কামসিশনের কমপ্লিকেশন এত বেশি, এত ডিস্টার্বিং, হ্যাঁ, যে এটা খুবই, সার্কামসিশন অলওয়েজ করবে আনএক্সপার্টরা, ইয়াঙ্গার সার্জনরা করে। দেখো, সিনিয়ররা সার্কামসিশন করতে চায় না। কারণ সার্কামসিশন করে কেউ জীবনে বিপদে পড়ে নাই এমন সার্জন পৃথিবীতে খুব একটা নাই। একটা উদাহরণ বলি, বাংলাদেশের একজন বিখ্যাত সার্জন, আমি তার নাম বলবো না, উনি আমারও টিচার ছিলেন, রিটায়ারমেন্টে চলে গেছেন, বিখ্যাত সার্জন। উনি সৌদি আরবে যে সার্কামসিশন করতে যে গ্লান্স পেনিস কেটে গেছিল, তারপরে উনি ওনার চাকরি ছেড়ে পালায় চলে এসেছিলেন, সমস্ত কিছু ছেড়ে পালায় চলে এসেছিলেন ঝামেলায় পড়ার ভয়তে। এটা একটা উদাহরণ হিসেবে বললাম। এবং যারা আমরা এই কমপ্লিকেশনের কেস নিয়ে ডিল করি তারা আমরা জানি, পেডিয়াট্রিক সার্জারিতে লট অফ কেস আসে যেটা কমপ্লিকেশন অফ সার্কামসিশন, এবং সেই কমপ্লিকেশনগুলো ম্যানেজ করা খুবই জটিল, খুবই জটিল। যেমন ইউরেথ্রাল স্ট্রিকচার যদি হয় খুব জটিল, ইউরেথ্রাল ফিস্টুলা যদি হয় খুবই জটিল অপারেশন। মানে ইউরেথ্রা এমন একটা অর্গান, এখানে যত তুমি ইনজুরি করবা তত স্ট্রিকচার হবে, যতবার রিপেয়ার করবা তত স্ট্রিকচার হবে। এখানে হাত দেওয়াটাই বিপদ, কারণ এখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, ট্রানজিশনাল এপিথেলিয়াম কন্ট্যাক্ট করে থাকে, কন্ট্রাক্টাইল এপিথেলিয়াম, এখানে যত ইনজুরি করা যাবে তত কন্ট্যাক্ট করবে, ভেরি ডিফিকাল্ট একটা জায়গা। যাই হোক, তাহলে কি বললাম? কমপ্লিকেশনের মধ্যে ব্লিডিং, ইনজুরি টু দ্য পেনিস, আর কি কি হতে পারে? মিয়াটাস আলসার, ওই সিক্রেশন জমা হয়ে মিয়াটাস আলসার হতে পারে, মিয়াটাস আলসার হলে। তারপরে ইউরেথ্রাল, ওই যে মিয়াটাল স্টেনোসিস, ইউরেথ্রাল ফিস্টুলা, এটা কমন, ইউরেথ্রোকিউটেনিয়াস ফিস্টুলা, এবং ভেরি ডিফিকাল্ট এটা ম্যানেজ করা। তারপরে কর্ডি, বেশি করে স্কিন কেটে ফেলা হয়েছে, কর্ডি। তারপরে স্কিন কম কাটা হয়েছে, ইনকমপ্লিট সার্কামসিশন। তাহলে দিস আর দ্য, দেখো এগুলো অপারেশন না করলে কি হইতো? অপারেশন না করলে একটু স্ট্রিকচার হতে পারতো, বা কি বলে ডিফিকাল্টি ইন ম্যাচুরেশন, কখনো কখনো একটু ইনফেকশন বেশি হয়, অপারেশন করে আরো কত কত জটিলতা তৈরি হচ্ছে। তাহলে কি বললাম? ব্লিডিং হতে পারে, ইনজুরি হতে পারে, মিয়াটাস আলসার হতে পারে, তারপর স্টেনোসিস হতে পারে, ইউরেথ্রাল ফিস্টুলা হতে পারে, কর্ডি হতে পারে, ইনকমপ্লিট সার্কামসিশন হতে পারে, টুইস্টিং হতে পারে। হ্যাঁ, অল আর দ্য কমপ্লিকেশন অফ সার্কামসিশন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। এই টপিকটা একটু আলোচনা করা জরুরি ছিল, কারণ এটা তোমাদের কাছে জানতে চাইবে। আচ্ছা, এরপরে আসে কি প্রাইমারি আর সেকেন্ডারি হেড ইঞ্জুরি। অলরেডি বলেছি আমি প্রাইমারি সেকেন্ডারি হেড ইঞ্জুরি কি হয়। প্রাইমারি হেড ইঞ্জুরি আছে ডিউ টু দ্য ডাইরেক্ট ফিজিক্যাল ট্রমা টু দ্য ব্রেন। ডাইরেক্ট ফিজিক্যাল ট্রমা, ব্রেনের সরাসরি আঘাতের জন্য যেটা হয়। হ্যাঁ, এটা সোশ্যাল বা আমাদের ক্যাজুয়াল প্রবলেম, এটা আমাদের মেডিকেল পার্সোনালদের, এটা আমরা প্রিভেন্ট করতে পারবো না। কিন্তু সেকেন্ডারি হেড ইঞ্জুরি হচ্ছে প্রিভেন্টেবল। কি বলেছিলাম গতদিন? সেকেন্ডারি হেড ইঞ্জুরি কি হয়? সেকেন্ডারি হেড ইজ এ কনসিকুয়েন্স অফ ইনএডিকুয়েট ম্যানেজমেন্ট, কনসিকুয়েন্স অফ ইনএডিকুয়েট বা ইমপ্রপার ম্যানেজমেন্ট অফ হেড ইঞ্জুরি। হ্যাঁ, এই ইমপ্রপার ম্যানেজমেন্টের জন্য শুধু ডাক্তার না, ডাক্তারের কাছে আসা পর্যন্ত দায়ী হতে পারে। ইমপ্রপার ম্যানেজমেন্ট, ইমপ্রপার হয় নাই, বা ইনএডুকেট ম্যানেজমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট হয় নাই। সেটা কিসের জন্য হবে? ওই যে বললাম, একটা হলো
হাই ফিভার যদি থাকে, তারপরে যদি তাকে তার কনভালশন থাকে, তার হাইপোক্সিয়া থাকে, হ্যাঁ হাইপোক্সিয়া থাকে, তারপরে তার রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি হয়, হ্যাঁ তাহলে তার ব্রেন ইডিমা যদি হয়, তাহলে এইসব কারণে ফার্দার ব্রেন ইঞ্জুরি হবে। ফার্দার ব্রেন ইঞ্জুরি হওয়ার জন্যে তার চিকিৎসা জটিল হবে। এবং এই যে কথাগুলো বললাম এগুলো প্রিভেন্ট করা সম্ভব। তাহলে সেকেন্ডারি হেড ইঞ্জুরিটা প্রিভেন্ট করা সম্ভব, প্রাইমারি হেড ইঞ্জুরিটা ইজ নট প্রিভেন্টেবল। এটা শুধু ম্যানেজ করতে হবে আমাদের। সেকেন্ডারি হেড ইঞ্জুরি আমি আগের দিনও বলেছি, এখানে জাস্ট রিক্যাপিচুলেট করলাম। কি কি কয়েকটা মনে রাখবা, কোনো কোনো বইতে আরও 2-4টা যোগ থাকতে পারে। এটা হলো মেন কথা। ফিভার, কনভালশন, হাইপোক্সিয়া, হাইপারকার্বিয়া, হাইপোক্সিয়া বললেই হয়, হাইপোক্সিয়া না হলে তার হাইপারকার্বিয়া হবে, খুব সিম্পল। ব্যাপার হচ্ছে ইডিমা, ব্রেন ইডিমা, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এই কয়টা কারণের জন্য ফার্দার হেড ইঞ্জুরি হবে, সেকেন্ডারি হেড ইঞ্জুরি হবে। আচ্ছা, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ডিফিউজ হেড ইঞ্জুরি বা ব্রেন ইঞ্জুরি। এই জিনিসটা কিন্তু একটু জেনে রাখো। হোয়াট ইজ ডিফিউজ ব্রেন ইঞ্জুরি? ডিফিউজ ব্রেন ইঞ্জুরিটা কি? ডিফিউজ ব্রেন ইঞ্জুরি একটা ইম্পর্টেন্স আছে। তুমি হেড ইঞ্জুরির হিস্ট্রি পাচ্ছ, হেড ইঞ্জুরির এভিডেন্স পাচ্ছ, কিন্তু তুমি কোনো লিশন খুঁজে পাবে না। তুমি সিটি স্ক্যান, এমআরআই করে কোনো লিশন খুঁজে পাবে না। এটা বলে ডিফিউজ ব্রেন ইঞ্জুরি। জিনিসটা আসলে কি? এটা হয় হচ্ছে কি, এটা ওই ফোকাল নিউরোলজিক্যাল লিশন হয় না, ওভারঅল ব্রেনের ইডিমা হয়। রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের জন্য যেটা হয়, এটা তুমি ফিজিক্যাল এভিডেন্স কিছু পাবে না, মানে ইনভেস্টিগেশন করে তুমি কোথাও পাবে না যে কোন জায়গাটা লিশন হয়েছে। ডিফিউজ হেড ইঞ্জুরি, সিভিয়ার ব্রেন ইঞ্জুরি, হ্যাঁ সিভিয়ার নিউরোলজিক্যাল সিমটম, কিন্তু তুমি কোনো লোকাল এরিয়া খুঁজে পাচ্ছ না। এটার জন্য এটা একটা কনফিউজিং। এটা ডিফিউজ, এটা ইউজুয়ালি সেকেন্ডারি হেড ইঞ্জুরির জন্য এগুলি হয়। ডিফিউজ ব্রেন, টার্মটা হচ্ছে ডিফিউজ ব্রেন ইঞ্জুরি। দেখবা একটা সিটি স্ক্যানে লেখা আছে ডিফিউজ ব্রেন, ইউজুয়ালি ইডিমা হয়, ব্রেন ইডিমার জন্য এটা হয় ডিফিউজ ব্রেন ইঞ্জুরি। কোনো লোকালাইজ লিশন তুমি পাবে না। আচ্ছা, অ্যাক্সিলারেশন আর ডিক্সিলারেশন আমি এটা একটু বলতে চাই না, হ্যাঁ পরের অংশটা বলি। এটা বলে তোমাদের জিজ্ঞাসা করা হয় না, কোশ্চেন থাকলেও করা হয় না। অ্যাক্সিলারেশনটা, ডিক্সিলারেশনটা হয় যেটা, সেটা হচ্ছে একটা, বেশি জানার দরকার নাই, টার্মটা কখনো শোনো নাই তা না, সরাসরি ব্রেন যখন ইঞ্জুরি হয়, মুভিং ব্রেন যখন ইঞ্জুরি হয়, তাহলে ব্রেনের নিজের একটা স্থিতি জড়তা, গতি জড়তা থাকে, মোমেন্টাম থাকে। একটা হলো হয় ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য, সেই গতি মোমেন্টামের জন্য ব্রেনটা একটা জায়গা বাধা পেল, ড্যাশবোর্ড ইঞ্জুরি, এক জায়গায় বাধা পেল, বাধা পাওয়ার জন্য একটা ইঞ্জুরি হবে। আর ব্রেনটা যখন বাধা পাওয়ার জন্য গতি জড়তার থেকে স্থিতি জড়তা আসবে, তখন ব্রেনই নিজে যে আরেক জায়গায় ধাক্কা খাবে, দেন দ্যাট ইট ইজ ডেক্সিলারেশন ইঞ্জুরি। মানে ব্রেনের মোমেন্টামের জন্য যে ইঞ্জুরি হবে সেটা ডেক্সিলারেশন ইঞ্জুরি, আর কন্ট্যাক্টের জন্য যেটা ইঞ্জুরি হবে সেটা হলো অ্যাক্সিলারেশন ইঞ্জুরি। এটা বেশি না জানাই ভালো। যাই হোক, এটা একটু তোমাদের যে সাধারণত জিজ্ঞাসা করা হয় না, অ্যাক্সিলারেশন ডেক্স, এটা সব বেসিক্যালি একটা মুভিং অবজেক্টের যে ঘটনাগুলো ঘটে। গতি জড়তার জন্য একটা ইঞ্জুরি হয়, একটা স্থিতি জড়তার জন্য একটা ইঞ্জুরি। স্থিতি জড়তার জন্য হচ্ছে ডেক্সিলারেশন ইঞ্জুরি, আর গতি জড়তার জন্য যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইঞ্জুরি। পার্ট হচ্ছে প্রিন্সিপিল অফ ম্যানেজমেন্ট অফ হেড ইঞ্জুরি। আচ্ছা, প্রিন্সিপিল তো অলরেডি আমি বলে ফেলছি। এখানে আরেকটা জিনিস আমি গতদিন পরিষ্কার করছিলাম না, আজকে একটু পরিষ্কার করে দেই। সেটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া অফ হেড ইঞ্জুরি আর রেফারাল ক্রাইটেরিয়া অফ হেড ইঞ্জুরি, এটা জিজ্ঞাসা করা হবে। অ্যাডমিশন ক্রাইটেরিয়া হেড গতদিন বলেছি, সেটা হচ্ছে মডারেট অ্যান্ড সিভিয়ার হেড ইঞ্জুরিতে অলওয়েজ অ্যাডমিশন করতে হবে। মডারেট অ্যান্ড সিভিয়ার হেড ইঞ্জুরিতে সেটা তোমাকে অ্যাডমিশন করতে হবে। মডারেট কোনটা বলেছিলাম, যে 12 থেকে 9 আর 12-র মধ্যে যদি স্কোর হয়, আর সিভিয়ার হচ্ছে 8 বা 8-এর নিচে, যদি 3 থেকে 8-এর মধ্যে যদি হয়। আর মাইল্ড ইঞ্জুরি ছিল 15 থেকে 13-র মধ্যে। এই সময়টায় এই ইঞ্জুরিগুলো তুমি কখন ভর্তি করবা, কখন ভর্তি করবা না। তাহলে মডারেট আর সিভিয়ার অলওয়েজ ভর্তি করতে হবে। মাইল্ড হেড ইঞ্জুরিতে কখন তুমি একই কথা, কখন ভর্তি করবা এটা আমি পরিষ্কার করে বলছিলাম, এখন অর্গানাইজ ফর্মে বলছি। সেটা হচ্ছে মাইল্ড ইঞ্জুরির ক্ষেত্রে যদি
হেড ইঞ্জুরির পর তো তোমাকে কিছু পরীক্ষা করতে দিতে হবে। রুগী এই পরীক্ষা করার পর যদি হেড ইঞ্জুরির উন্নতি না হয়, স্কোর যদি 15-তে ফিরে না আসে, মনে করো যখন তুমি এক্সামিন করছো তখন 14 বা 13 মনে হয়েছে, স্কোর যদি 15-তে ফিরে না আসে, তার অ্যাসেসমেন্ট করার পর বা ইনভেস্টিগেশন করার পর যদি ফিরে না আসে, বা যদি তার হিস্ট্রিতে মনে হয় যে তার যা ছিল, যে অবস্থা ছিল আঘাত পাওয়ার পর তার থেকে উন্নতি হয় নাই, বা মাইল্ড ইঞ্জুরি আছে, উন্নতি হয় নাই, তাহলে তোমাকে সেটা ভর্তি করতে হবে। এই টার্মটা একটু কনফিউজিং, যদি না হয় আরও সাথে কিছু জড়িযোগ আছে। সেটা হচ্ছে মাইল্ড ইঞ্জুরির সাথে যদি তার এই ঘটনাগুলো থাকে, অ্যাক্টিভ ব্লিডিং থাকে, তার কনভালশন থাকে, হ্যাঁ, অ্যাক্টিভ ব্লিডিং তার থাকে, যদি তার কনভালশন থাকে, এভিডেন্স অফ বা হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসাল্ট, বা এটার টার্মটা হচ্ছে নন অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি যদি হয়, অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি না, অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি ছাড়া অন্য কেউ আঘাত করছে, যদি নন অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি, ইনসিডেন্টাল ইঞ্জুরি, নন অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি যদি হয়, তাহলে তোমাকে রুগী ভর্তি করতে হবে। তার মানে কি বললাম, যে তার অ্যাক্টিভ ব্লিডিং যদি থাকে, তার কনভালশন যদি থাকে, তার ইঞ্জুরিটা যদি নন অ্যাক্সিডেন্টাল হয়, তাহলে তোমাকে মাইল্ড হেড ইঞ্জুরির রুগীও ভর্তি করতে হবে। তাহলে ক্লিয়ার হলো। এইবার ট্রান্সফার করবা কি, কোন রুগীগুলো ট্রান্সফার করতে হবে, কোন রুগীগুলো, একই কথা। ট্রান্সফার করব আমরা যদি স্পেশালাইজ সেন্টারে, যেখানে আমাদের স্পেশালাইজ চিকিৎসা লাগবে। প্রাইমারি কেয়ার মানে সিম্পল, ভর্তি করে আমি রিসাসিটেশন করলাম, ঠাকা দিলাম। স্পেশালাইজ সেন্টার, নিউরোসার্জারির ফ্যাসিলিটিস আছে, সেখানে আমি ট্রান্সফার করতে হবে। সেখানেও মডারেট অ্যান্ড সিভিয়ার ইঞ্জুরি যদি থাকে, তাকে আমাকে ট্রান্সফার করতে হবে। মডারেট অ্যান্ড সিভিয়ার ইঞ্জুরি যদি থাকে, তাহলে তাকে ট্রান্সফার করতে হবে। আর যদি আমরা মনিটরিংয়ের সময় বা অ্যাসেসমেন্টের সময় দেখি যে তার গ্লাসগো কমা স্কেল 2 পয়েন্ট ডেটোরিয়েট করছে, কথাটার মানে কি, ভর্তির সময় তার 12 ছিল বা 13 ছিল বা 14 ছিল, এরপরে অ্যাসেসমেন্টে দেখলাম আমি এটা কমে গেছে, 13 থেকে এটা 12 এসছে, অথবা 14 থেকে এটা 8 এসছে, ডেটোরিয়েট করছে 2 পয়েন্ট বা তার বেশি যদি ডেটোরিয়েট করে, তাহলে সে রুগীকেও আমরা টার্সিয়ারি সেন্টারে রেফার করব। ঠিক হলো। তাহলে সিভিয়ারে সবসময় করতে হবে, এবং মাইল্ড টু মডারেট নিয়ে একটু কনফিউশন আমরা করবো কিনা, সেক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্টে গ্লাসগো কমা স্কেল যদি 2 বা তার থেকে বেশি ডেটোরিয়েট করে, তাহলে আমরা সেটাকে ডেটোরিয়েট মানে কন্ডিশন যদি ডেটোরিয়েট করে, সেটাকে আমরা টার্সিয়ারি সেন্টারে রেফার করবো। এটুকুন জানলে হবে। এখানে আরেকটা কোশ্চেন একটু বলে নেই, যেটা বলা হয় নাই, তোমাদের বার্নের কোনো পেশেন্ট কোশ্চেন কিন্তু এর মধ্যে ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু জানতে হবে, কিন্তু ফ্রিকোয়েন্টলি তোমাদের এক্সট্রা কোশ্চেন হিসাবে জিজ্ঞাসা করা হয়, বা শর্ট কেসে বার্নের কেস থাকে, অনেক সময় আলসার থাকে, সেখানে জিজ্ঞাসা করা হয়। সেখানে জানতে হবে বার্ন কি, সেটা হচ্ছে বার্নের এরিয়া অফ বার্ন কিভাবে আমরা অ্যাসেস করি, অ্যাডমিশন ক্রাইটেরিয়া অফ দ্য বার্ন, টাইপ অফ বার্ন, এই কয়টা জিনিস না জানলেই নয়। এবং ফ্লুইড থেরাপি অফ দ্য বার্ন, আমার মনে হয় বার্নের ক্লাস তোমাদের যদি না হয়ে থাকে, তোমাদের বার্নের কিছু জিনিস, বার্ন কিন্তু অ্যাকিউট সার্জিক্যাল ইমার্জেন্সি বার্নের ম্যানেজমেন্ট জানতে হবে। তোমরা এটা মুজাম্মেল স্যার এবং তরিকুল সাহেবের সাথে কথা বলে অন্তত 5টা বা 7টা ক্লাসও যদি পাও, করে নিতে হবে তোমাদের বার্ন সম্বন্ধে। যদি না হয়, আচ্ছা আরেকটা ইনফরমেশন দেই, তোমাদের কারোর সঙ্গে মুজাম্মেল স্যারের কথা হয়েছে কিনা জানি না, আমার সাথে কথা হয়েছে। উনি আমাকে অনুরোধ করছে ক্লাসটা কন্টিনিউ করার জন্য, কিন্তু অন্য ফর্মে। আমি রেগুলার ক্লাস হিসাবে নেব না, কারণ অনেকের ক্লাস তোমাদের বাকি, এটা তোমাদের করতে হবে। পাশ করতে হলে এগুলো জানতে হবে। পাশ না করে কিন্তু না পড়ে পাশ করার কোনো সুযোগ নাই, এবং সে পাশও তোমাদের কোনো বেনিফিট দেবে না। তোমরা অন্যান্য টিচারদের সাথে কন্ট্যাক্ট করে, মুজাম্মেল স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যারের সাথে কথা বলে এবং অন্য ইউরোলজির সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করে তোমরা কিছু ক্লাসের অ্যারেঞ্জ করে নাও। আমি প্রতি রবিবারে এই একই সময়ে সপ্তাহে একটা ক্লাস নেব, এবং সেটা প্রিফারেবল সাবজেক্ট যদি তোমাদের থাকে তোমরা বলো, আমি সেটা নিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। তবে তোমরা না বললে পারে আমি যেটা করব, আমি প্রিন্সিপাল অফ সার্জারির কিছু ক্লাস তোমাদের নেব। প্রিন্সিপাল অফ সার্জারি কিন্তু ভাইভাতে ঘুরে ফিরে তোমাকে
মোর দ্যান 40% কোশ্চেন করা হবে প্রিন্সিপাল অফ সার্জারি থেকে ঘুরে ফিরে এটা সম্বন্ধে। আর প্রিন্সিপাল অফ সার্জারিটা পড়ানো হয় থার্ড ইয়ারে। এখানে তোমরা প্রায় নানা রকম গাফিলতি করো, ক্লাস করো না, এটা কিন্তু রিপিট করার তেমন কোনো সুযোগ নাই। সার্জারিতে কোনো ক্লাস রিপিট হওয়ার স্বাভাবিকভাবে সুযোগ নাই, এত বড় কোর্স, হ্যাঁ, সুযোগ নাই। সেই জন্য ওই কয়েকটা ক্লাস আমি নেব ভাবছি, এবং সেটা রবিবারে কন্টিনিউ করবো, এটা শুধু রবিবারে। আর বাদ বাকি যে কোনো দিন তোমরা সুবিধা মতো করতে চাও অন্য টিচারদের কাছে, তবে আমি একটা ক্লু দেই যে 3টা ক্লাস অবশ্যই তোমরা করবা। সেটা একটা হলো বার্নের কিছু ক্লাস করো, ইউরোলজির কিছু ক্লাস করো, নিউরোসার্জারির একজন রেজিস্টার আছে আমাদের, তার সঙ্গে কিছু ক্লাস করো তোমরা, এটা তোমরা উপকৃত হবা এবং তাতে সুবিধা হবে। আমি বললাম সমস্ত সার্জারির সমস্ত সাবজেক্টের উপরে আমি বললাম, সমস্ত সাবজেক্টে একজন জানা কিন্তু এটা ভালো লক্ষণ না। আমি তোমাদের পাশ করার প্রয়োজনে আমি এটা বলছি। সার্জারি সব সার্জারি জানি, এটা কখনোই ভালো লার্নিং। তোমাকে স্পেসিফিক সাবজেক্ট জানবা, ভালো ইনফরমেশন দেবে, ফর্মে তোমাদের বলবে, এটা অবশ্যই তোমরা এটা অ্যারেঞ্জ করে নিও। কারণ এখন অসুবিধাও যেমন আছে, কিছু সুবিধাও আছে। কারণ এই ক্লাস যে কোনো জায়গা, কেউ ঢাকাতে থাকলে ঢাকাতে বসেও তোমার ক্লাস নিতে পারবে, কোনো অসুবিধা নেই। বাসায় বসে ক্লাস নেওয়া যায়, কোনো দিনে ক্লাস নেওয়া যায়, রাত্রে ক্লাস নেওয়া যায়, অনলাইনের এই সুবিধাগুলো আছে। কিন্তু এগুলো তোমরা আদায় করে নিও, সুযোগ আছে। আমার সাথে মোজাম্মেল স্যারের কথা হয়েছে, তোমাদের মনিটর যে আছে কামরুল, তাকে কথা বলে নিতে বলো। আচ্ছা, এরপরে লাস্ট কোশ্চেন এখানে যেটা আছে, কমপ্লিকেশন অফ আনডিসেন্ডেন্ট টেস্টিস অ্যান্ড একটোপিক টেস্টিস। আনডিসেন্ডেন্ট টেস্টিস কি, একটোপিক টেস্ট, আমি লেকচার ক্লাসে এগুলো পড়িয়েছি সব। আনডিসেন্ডেন্ট টেস্টিস হচ্ছে আরেকটা নাম ইনকমপ্লিটলি ডিসেন্ডেন্ট টেস্টিস। যেমন নরমান ব্রাউন্সে এটা বলছে আনডিসেন্ডেন্ট থেকে ইনকমপ্লিটটা বেটার টার্ম। কেন? আনডিসেন্ডেন্ট শব্দ শুনলে মনে হয় যে টেস্টিস যেখানে জন্ম হয়েছিল সেখান থেকে টোটালি ডিসেন্ড করে নাই, কিন্তু ঘটনাটা তা না। এটা সাম ডিগ্রি ডিসেন্ট হয়, কমপ্লিট ডিসেন্ট হয় না। তাহলে এটা বেটার টার্ম হলো ইনকমপ্লিটলি ডিসেন্ডেন্ট টেস্টিস। কিন্তু আমরা আনডিসেন্ডেন্ট টেস্টিস বলতে বলতে এত অভ্যস্ত হয়ে গেছি যেটা আমরা বেশি কমফোর্টেবলি বলি। বেটার টার্ম ইনকমপ্লিট ডিসেন্ট। এটার ডেফিনেশন কি? ফেলিওর অফ ডিসেন্ট অফ দ্য টেস্টিস, ফেলিওর অফ ডিসেন্ট অফ দ্য টু দ্য বটম অফ দ্য স্ক্রোটাম, হ্যাঁ, বা ফেলিওর অফ ডিসেন্ট অফ দ্য টেস্টিস, একদম ইট ইজ আনডিসেন্ডেন্ট টেস্টিস। তাহলে কি? ফেলিওর অফ ডিসেন্ট অফ দ্য টেস্টিস বটম অফ দ্য স্ক্রোটামে টেস্টিস যদি না আসে, এটা আনডিসেন্ডেন্ট টেস্টিস। এটা অ্যাকর্ডিং টু দ্য সাইট অনুযায়ী এর নামকরণ করা হয়। এটা ইন্টারঅ্যাবডোমিনাল হতে পারে, এটা ক্যানালিকুলার হতে পারে, মানে ইনগুইনাল ক্যানালে হতে পারে, এটা সুপারফিশিয়াল ইনগুইনাল পাউসে থাকতে পারে, এটা আপার পার্ট অফ দ্য স্ক্রোটামে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। এটা এই যে তাহলে অ্যালং দ্য লাইন অফ ডিসেন্ট, অ্যালং দ্য লাইন অফ ডিসেন্টে থাকবে, তাহলে এটা হলো আনডিসেন্ডেন্ট টেস্টিস। আর একটোপিক টেস্টিস হচ্ছে টেস্টিস যদি লাইন অফ ডিসেন্ট থেকে সরে যায়, নর্মাল যে পথ দিয়ে নামার কথা সেই পথ থেকে যদি সরে যায়, তাহলে এটা হলো কি? ডেভিয়েশন অফ দ্য টেস্টিস ফ্রম ইস নর্মাল লাইন অফ ডিসেন্ট বা নর্মাল পাথওয়ে অফ ডিসেন্ট। ডেভিয়েশন অফ দ্য টেস্টিস ফ্রম দ্য নর্মাল পাথওয়ে অফ ডিসেন্ট, নর্মাল পাথওয়ে অফ ডিসেন্ট থেকে যদি টেস্টিস সরে যায় অন্য জায়গা, তাহলে সেটাকে আমরা বলি একটোপিক টেস্টিস। কোথায় কোথায় সরে যায় আমি ক্লাসে বলেছি, যে 4টে র্যাডার বা টেস্টিসের ডেভেলপমেন্ট 4টে র্যাডার থাকে, যেটাকে আমরা বলি গুবার্নিকুলাম টেস্টিস। এই 4টা অ্যাঙ্কর থাকে, একটা যখন অ্যাক্টিভ থাকে অন্যগুলো ইনঅ্যাক্টিভ থাকে। মেনটা থাকে আমাদের স্ক্রোটামে বা ল্যাবিয়া মেজরাতে, ফিমেলের ল্যাবিয়া মেজরাতে, বা ফিমেলে তো টেস্টিস ডেভেলপ করে না, সেটা অন্য জিনিস। মেলে যেটা থাকে স্ক্রোটামে থাকে। সুতরাং অন্যগুলো ইনঅ্যাক্টিভ হয়, আর ওইটা যদি স্ক্রোটামেরটা যদি ইনঅ্যাক্টিভ হয় তখন অন্যগুলো অ্যাক্টিভ হবে। অন্যগুলো কোথায় কোথায় থাকে? একটা থাকে আমাদের ফিমোরাল ট্রাঙ্গেলে, একটা থাকে ইন ফ্রন্ট অফ দ্য পিউবিসে, একটা থাকে পেরিনিয়ামে। তাহলে নামগুলো কি হবে? এটা হচ্ছে একটা ফিমোরাল, একটা পিউবোপেনাইল, একটা পেরিনিয়াল। এই 3টা নাম যেন ভুল না হয়। ফিমোরাল, একটা পিউবোপেনাইল, একটা হচ্ছে পেরিনিয়াল, এই অ্যাঙ্কর 3টার জায়গা। এটা হলো একটোপিক টেস্টিসের কমন সাইট।
আরও কিছু জায়গায় উল্টো দিকে একদিকে দুটো টেস্টিস থাকতে পারে, যেটাকে আমরা বলি ক্রস টেকটোপিয়া। এটা কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না, ক্রস টেকটোপিয়া। যাই হোক, এটা না জানলেও হবে। পেরিনিয়াল, আগেই বললাম ওখানে একটা অ্যাঙ্কর থাকে। যাই হোক, আমি এটা নিয়ে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। এবার যেটা ছিল কমপ্লিকেশন অফ আনডিসেন্ডেন্ট টেস্টিস, এটা একটু বলে শেষ করি। একটা আনডিসেন্ডেন্ট টেস্টিস চিকিৎসা না করলে কি কমপ্লিকেশন হবে, কি জন্য আমরা অপারেশন, এতে কোনো কষ্ট থাকে না। পিউবার্টি এজে বা যে যাদের থাকে ইয়াঙ্গার এজ গ্রুপে কোনো যদি এটা কমপ্লিকেশন যে কোনোভাবে না থাকে না, কষ্ট যেটা যেসব ডিজিজের থাকে না সেগুলো কেউ চিকিৎসা করতে আসে না। কষ্ট না থাকলে মানুষ চিকিৎসা ডাক্তারের কাছে আসে, বুঝতেও পারে না, অনেকে বুঝতেও পারে না, আসে না। কিন্তু টেস্টিসের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো, এটা যদি কষ্ট নাও থাকে তাহলেও ডাক্তারের কাছে আসতে হবে। না আসলে কি হবে, তার যে ক্ষতিগুলো হবে সেগুলো আর রিকভার করা যাবে না। সেই ক্ষতিগুলো কি আমি মনে রাখার সুবিধার জন্য বলি যে তিনটা মনে মনে, এটা সার্জনের পরীক্ষার সময় বলতে যাবা না, মনে মনে রাখবা। এটা হলে একটা হতে পারে অ্যানাটমিক্যাল ডিস্টারবেন্স, একটা ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স, একটা প্যাথোলজিক্যাল ডিস্টারবেন্স। মনে রাখবে, এটা অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি আবার বলতে চাই না, তাহলে অনেকে অ্যাকসেপ্ট করবে না। তো বোঝানোর জন্য বলে অ্যানাটমিক্যাল কি সমস্যা, নর্মালি টেস্টিস থাকার কথা স্ক্রোটামে, দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন, ইট ইজ অলসো কসমেটিক ফর দ্য মেল। মেলের ক্ষেত্রে এটা কসমেটিকও। মেলের যদি টেস্টিসটা স্ক্রোটামে না থাকে, এটা তার জন্যে এটা হ্যারাসিং। এটা সে এক্সপেক্টেড যে এটা মেলে তার একটা স্ক্রোটামটার মধ্যে টেস্টিস থাকবে। সুতরাং একটা অ্যানাটমিক্যাল ডিস্টারবেন্স হলেই সেটা মেলের জন্য একটা সমস্যা। তাহলে ফিজিওলজি কি, নর্মালি টেস্টিস একটা ফাংশন করে। কি ফাংশন করে, আমাদের দুটো ফাংশন, একটা এন্ডোক্রাইন ফাংশন, একটা এক্সোক্রাইন ফাংশন। টেস্টিসের পজিশন যেখানেই থাকুক, অ্যাবডোমেনে থাকুক, ক্যানালে থাকুক, ইনগুইনাল স্ক্রোটামের আপার পার্টে থাকুক, পেরিনিয়ামে থাকুক, ফিমারে থাকুক বা ফিমোরাল থাকুক বা পিউবোপেনাল, যেখানেই থাকুক, এন্ডোক্রাইন ফাংশনের কোনো ডিস্টার্ব হবে না। এন্ডোক্রাইন ফাংশন ঠিক থাকবে। ডিস্টার্ব হবে কি, এক্সোক্রাইন ফাংশন। এক্সোক্রাইন ফাংশনের ডিস্টার্ব মানে সে হবে স্টেরাইল হবে। স্টেরাইল হবে, স্টেরাইল মানে হচ্ছে হি ক্যান, কি বলে না, সাবফার্টাইল বা স্টেরাইল যাই বলো না কেন, তার ফার্টিলিটি ডিস্টার্ব হবে। সে স্পার্মেটোজোয়া তৈরি করতে পারবে না এবং হি ক্যান নট প্রোক্রিয়েট, মানে সে মেল হবে, সে মেল হবে বাট হি ক্যান নট প্রোক্রিয়েট। মানে সে তাহলে কি হচ্ছে এখানে, সে হি ইজ পোটেন্ট। আনডিসেন্ডেন্ট টেস্টিসে মেল ইজ পোটেন্ট বাট ইনফার্টাইল, পোটেন্ট বাট নট ফার্টাইল। সে পোটেন্ট, হ্যাঁ, সে বিয়ে করবে, তার ইরেকশন হবে, সবই হবে, তার দাড়ি গোপ উঠবে, সব হবে, কিন্তু তার কোনো বাচ্চা হবে না, যেহেতু তার স্পার্মেটোজোয়া তৈরি হবে না। মানে সম্ভাবনা, হবেই না গ্যারান্টি নাই, না হওয়ার সম্ভাবনা। তাহলে দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল ফাংশন ডিস্টার্ব হবে। তার মানে সে পোটেন্ট হতে পারে, পোটেন্ট হবে না, ভুল বলছি, সে সাবফার্টাইল বা ইনফার্টাইল হবে। আচ্ছা, তাহলে এটা ফিজিওলজিক্যাল ফাংশন। প্যাথোলজিক্যাল ডিস্টারবেন্স কি হবে, তিনটা জিনিস আমরা বলি, 3T প্যাথোলজিক্যাল। সেটা কি 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 হলো, একটা হচ্ছে টর্শন, টিউমার আর ট্রমা। আনডিসেন্ডেন্ট টেস্টিস হলো একটা নির্দিষ্ট জায়গায় থাকে, যে ওয়েল ডিফাইন্ড মুভমেন্ট থাকে, একটা মুভমেন্ট থাকে, এখানে একদিকে আর আগে সরে যেতে পারে। কিন্তু এটা যদি একটা রিজিড স্পেসে থাকে, তাহলে ওখানে যদি আঘাত লাগে, এখানে কন্ট্যাক্ট যদি লাগে, ডাইরেক্ট কন্ট্যাক্ট লাগলে এটা ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু স্ক্রোটামে থাকলে এটা ওয়েল ডিফাইন্ড মুভমেন্ট থাকে, চারিদিকে সেরাস ফ্লুইড থাকে, সেটা সহজে হবে না, আঘাতপ্রাপ্ত হবে না। কিন্তু এটা যদি ফিক্স জায়গায় থাকে, ইনগুইনাল রিজিনে থাকে, পেরিনিয়ামে থাকে, তাহলে এটা সহজে আঘাতপ্রাপ্ত হবে একটা। তারপর হলো টর্শন। আনডিসেন্ডেন্ট টেস্টিস ডিসেন্ড না করলে ফিক্স হয় না, ইন্টেস্টাইন রোটেশন না হলে ফিক্স হয় না। আগে রোটেশন হয়, তারপরে ফিক্সেশন হয় ইন্টেস্টাইনে। সুতরাং ম্যাল রোটেটেড ইন্টেস্টাইনে যদি ম্যাল রোটেশন হয়, তাহলে এটা ফিক্সেশন হয় না। টেস্টিসেও তাই, টেস্টিস যদি কমপ্লিটলি ডিসেন্ডেড না হয়, এটা ফিক্স হবে না। এখানে আনডিসেন্ডেন্ট টেস্টিস মানেই হলো এটা ফিক্স হবে না। তাহলে ফিক্স না হলে টর্শন হওয়ার ঝুঁকি বেশি থাকবে, প্যাস খেয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকবে। আর আনডিসেন্ডেন্ট টেস্টিস স্ক্রোটামের মধ্যে না আসলে এর ডিজেনারেশন হবে, এর অ্যানাপ্লেস্টিয়া হবে, এর ডিসপ্লেশিয়া হবে, ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকবে। টেস্টিস যত প্রক্সিমালি থাকবে, মানে যত ইন্টারঅ্যাবডোমিনাল যত হাই হবে, টেস্টিস যত আনডিসেন্ডেড যত হাই আপ হবে, তত ক্যান্সারের ঝুঁকি বেশি।
কোনো কোনো বইতে বলা হয় এটা 200 টাইমস বেশি, 200% না, 200 টাইমস বেশি কোনো কোনো বইতে বলা হয়েছে। তাহলে কি কি বললাম আমরা? কমপ্লিকেশন আনডিসেন্ডেন্ট টেস্টিসের একটা হলো এটা কসমেটিক ডিসফিগারমেন্ট করবে, একটা ডিস্টারবেন্স ইন ফার্টিলিটি করবে, স্পারমেটোজোয়া তৈরি হবে না, আর টর্শন, টিউমার, ট্রমা হওয়ার ঝুঁকি বেশি থাকবে। তাহলে দিজ আর দ্য কমপ্লিকেশন অফ আনডিসেন্ডেন্ট টেস্টিস। কোন বয়সে চিকিৎসা করব? আগের দিনই বলেছি 2 বছরের আগে, বেটার হচ্ছে অ্যারাউন্ড 1 ইয়ার, অ্যারাউন্ড 1 ইয়ারে আমরা করবো। আচ্ছা, এটা আমি মোটামুটি তোমাদের স্লাইড হিসাবে যা ছিল আমি সব শেষ করলাম। এখন আমি আগামী দিনে যেটা আলোচনা করব, তোমরা পারলে যদি সাজেশন দাও খুবই ভালো, আমাকে জানালে আমি সেভাবে প্রস্তুতি নেব। না নিলে পারে আমার উদ্দেশ্য আছে যদি এগুলি কেউ না পড়ায় তোমাদের একটু আলোচনা করব নেক্সোয়েলিং ইনক্লুডিং থাইরয়েড আর প্রিন্সিপল অফ সার্জারি। এটা আমি টপিক প্রয়োজন অনুযায়ী, ইনফেকশন আছে, ইনসিশন আছে, হ্যাঁ, তারপরে উন্ড আছে, এর মধ্যে থেকে উন্ড, ইনফেকশন অ্যান্ড ইনসিশন সুসার ম্যাটেরিয়াল, এগুলো পরীক্ষার সময় বিভিন্নভাবে প্রসঙ্গগুলো আসে, জিজ্ঞাসা করা হয়, এটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রতি রবিবারে 11টার সময়। অন্য সময়গুলো সময় নষ্ট করো না, সময় দ্রুত চলে যাচ্ছে, আগামী দিনের থেকে খারাপ হবে কিনা সেটা বলাও মুশকিল। যে যে ফিট আছে তার থেকে তোমরা আউটকামগুলো, ক্লাসগুলো নিয়ে নাও, এবং আমি যে ডিকটেট করলাম এই স্যারদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, এবং সেটা মোজাম্মেল স্যারের মাধ্যমে স্যারকে ইনফর্ম করে ওই টিচারদের সাথে সরাসরি কথা বলতে হবে। যেমন ইউরোলজির মাসুদ ভাই, এখন মাসুদ স্যার, তোমাদের মাসুদ স্যার এখন খুলনাতে থাকে, উনি এখনও আছে বোধহয়, খুলনাতে আছে। তারপরে তরিকুল তো খুলনাতেই থাকে, হ্যাঁ, সেটা সময়টা অ্যারেঞ্জ করে নিও। আর নিউরো সার্জারির যে রেজিস্টার আছে তাকেও এখানে ডিউটি করতে হয়, আমি যতদূর জানি এই সময় সবাইকে ডিউটি করতে হয়, না থাকলে অসুবিধা নাই, তার সাথে মিনিমাম, এবং সবসময় তোমরা তার সাথে কথা বলে নিও যে স্যার আমাদের তো সময় কম, প্রয়োজনীয় অংশটুকুন। কারণ অনেকেই কিন্তু ডিটেলস পড়াতে চাইলে, তোমাদের পড়ানোর ডিটেলস পড়ানোর একটা সুবিধা আছে, হঠাৎ করে অল্প পড়ায় বোঝানো যায় না, সেটা ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু সময় নাই, আর অনলাইনে ডিটেলস পড়ে খুব বেশি লাভবানও তোমরা হতে পারবে না, প্রয়োজনীয় যেটুকু না পড়লে নয়। আচ্ছা, এই সঙ্গে একটা আমি 1 মিনিটে একটু বলে নেই, বার্নের কথাটা আসে। অ্যাডমিশন ক্রাইটেরিয়া অফ বার্ন একটু বলে যাই আমি, সিম্পল। অ্যাডমিশন খুব জিজ্ঞাসা করা হয়, অ্যাডমিশন ক্রাইটেরিয়া অফ বার্ন। বার্নের রুগী কখন অ্যাডমিশন? যখনই তুমি একটা যদি না পারো, নিউরোসার্জারি না পারো, তখন তোমাকে অপশন দেওয়া হবে তুমি বার্নের এই রুগীটার অ্যাডমিশন ক্রাইটেরিয়া বলো। এটা তেমন কঠিন কিছু না, কোনোটাই। সার্জারির একটা সুবিধা আছে, সার্জারির কিন্তু লজিক বেশি, সার্জারির ফিজিক্যাল এভিডেন্স বেশি। সার্জিক্যাল ডিজিজগুলো হচ্ছে লোকালাইজড ডিজিজ, মেডিসিনের অনেক ডিজিজ কিন্তু থিওরিটিক্যালি পড়তে হয়, প্রমাণ দেওয়া যায় না, সহজে প্রমাণ দেওয়া যায় না পরীক্ষা নিরীক্ষা ছাড়া। সার্জিক্যাল ডিজিজ কিন্তু তা না, সার্জিক্যাল ডিজিজ ক্লিনিক্যাল এভিডেন্স থাকে, সার্জিক্যাল ডিজিজ লোকালাইজড ডিজিজ, সার্জিক্যাল ডিজিজের নির্দিষ্ট একটা প্যাথোজেনেসিস আছে, হ্যাঁ, এগুলো সুবিধা সার্জারি ডিজিজের, এগুলো সুবিধা। ব্যাখ্যাটা বেশি সার্জিক্যাল ডিজিজের, মেডিকেল ডিজিজের সবসময় ব্যাখ্যাই যে এখন করোনার অনেক কিছু ব্যাখ্যা নাই, কিন্তু চিকিৎসা তো করতে হচ্ছে, এটা চ্যালেঞ্জ, কিন্তু অনেক কিছুরই ব্যাখ্যা আমাদের জানা নাই। কিন্তু সার্জারিতে কিন্তু এমন ঘটনা খুব কম ঘটে, মোস্ট অফ দ্য ডিজিজেরই কিছু ব্যাখ্যা আছে, কিছু প্রোটোকল আছে, কিছু রুল আছে, সেটা আমরা ফলো করি। আচ্ছা, তাহলে বার্নের সমস্ত রুগীকে ভর্তি, বার্ন হচ্ছে ইম্পর্ট্যান্ট কজ এবং ওয়ান অফ দ্য কমন কজ অফ সার্জিক্যাল ইমার্জেন্সি রুম। ইমার্জেন্সিতে যত রুগী আছে তার মধ্যে একটা কমন কজ হচ্ছে বার্ন। তাহলে বার্নের কোন রুগীগুলিকে আমরা ভর্তি করব? 2 ধরনের, অ্যাডাল্ট আসতে পারে, বাচ্চা আসতে পারে। আমাদের পেডিয়াট্রিক সার্জারিতে বলা হয় 5%-এর বেশি বার্ন হলে বাচ্চাকে ভর্তি করতে হবে, কিন্তু তোমাদের বইতে আছে 10%, তোমরা তাই বলো 10% বার্ন। বাচ্চাদের যদি 10% বা তার থেকে বেশি বার্ন হয়, 10%, 10% অর মোর এরিয়া যদি বার্ন হয়, তাহলে তোমাকে ভর্তি করতে হবে। এই পার্সেন্টেজ নিয়ে এখন আর বললাম না, পরে যদি প্রয়োজন হয় বলবো, অথবা তরিকুল তো তোমাদের বলবেই। অ্যাডাল্টের ক্ষেত্রে তোমাদের বইতেই আছে এটা 15%, রিকগনাইজ 15%, 15% বা তার বেশি যদি বার্ন হয় অ্যাডাল্টে, তাকে ভর্তি করতে হবে, সহজ কথা। এরপরে হচ্ছে যদি কোনো ডিপ বার্ন নিয়ে আসে, মানে 3rd ডিগ্রি বার্ন যে কয় পার্সেন্টই হোক, সেটা তোমাকে ভর্তি করতে হবে, ডিপ বার্ন। ডিপ বার্নে ইন্টারভেনশন লাগে, ডিপ বার্ন স্পন্টেনিয়াস হিলিং হয় না, কিন্তু ডিপ বার্ন তোমাকে ভর্তি হতে হবে। তাহলে বার্ন, এটা আগে যেটা বললাম আমরা সুপারফিশিয়াল বার্ন, কারণ এখানে এই পার্সেন্ট দিয়ে কেন, কারণ এই বার্নে হলো
সুপারফিশিয়াল বার্ন 10% বা 15%-এর বেশি হলে তোমাকে ফ্লুইড থেরাপি দিতে হবে। ফ্লুইড থেরাপি দিতে হলে হসপিটালে ভর্তি করতে হবে, নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী ফ্লুইড থেরাপি দিতে হবে, সুতরাং তোমাকে ভর্তি করতে হবে। 10%-এর বেশি বার্ন হলে বা 15%-এর অ্যাডাল্টের ক্ষেত্রে বার্ন হলে ভর্তি করতে হবে। আর ডিপ বার্ন যে পার্সেন্টই হোক না কেন তোমাকে ভর্তি করতে হবে। আরও কিছু বার্ন এরিয়া আছে যেখানে যে বার্নই হোক না কেন তোমাকে ভর্তি করতে হবে, যত পার্সেন্টই হোক না কেন। যেটা উপর থেকে নিচে যদি আমরা আসি, সেটা ফেসে যদি বার্ন হয়, তারপর হাতে যদি বার্ন হয়, পায়ে যদি বার্ন হয়, পেরিনিয়ামে যদি বার্ন হয়, তাহলে তোমাকে অবশ্যই রুগী ভর্তি করতে হবে। এইসব জায়গায় বার্ন স্পেশাল জায়গা, এসব জায়গায় কন্ট্রাকচার হওয়ার অথবা জয়েন্টের উপরে যদি বার্ন হয় তাহলে তোমাকে ভর্তি করতে হবে। তাহলে ফেস, তারপর হচ্ছে হ্যান্ড, ফুট, জেনিটালিয়া অ্যান্ড জয়েন্টের উপরে যদি বার্ন হয় ভর্তি করতে হবে। এরপরে আসবে যদি নন ফ্লেম বার্ন হয়। ফ্লেম মানে আগুনের বার্ন তো দেখা যায়, ফ্লেম বার্ন তো দেখা যায়। নন ফ্লেম বার্নের মধ্যে কি কি আছে? ফ্লেম বার্ন যদি হয় তাহলে তোমাকে সেটা স্মোক বার্ন যদি হয়, স্মোক বার্ন হলে রেসপিরেটরি ট্র্যাক্টে ইনজুরি হওয়ার ঝুঁকি থাকে। নন ফ্লেম বার্ন স্মোক বার্নে যদি হয়, হ্যাঁ, বা ক্লোজড এরিয়াতে যদি বার্ন হয় তাহলে তোমাকে সেটা রুগী ভর্তি করতে হবে। কেমিক্যাল বার্ন যদি হয় তোমাকে রুগী ভর্তি করতে হবে। ইলেকট্রিক্যাল বার্ন যদি হয় রুগী ভর্তি করতে হবে। তাহলে দিজ আর দ্য ক্রাইটেরিয়া ফর। আর বার্নের সঙ্গে যদি তার আর কোনো ইনজুরি থাকে তার বার্নের সঙ্গে, তাহলে তাকে ভর্তি করতে হবে। তাহলে কি বললাম? পার্সেন্টেজ দিয়ে একটা বললাম অল ডিপ বার্ন, স্পেশাল এরিয়া বার্ন, আর একটা বললাম যে আমি নন ফ্লেম বার্ন যেখানে আছে সেখানে গ্যাস বার্ন হতে পারে, ক্লোজড স্পেসে বার্ন হতে পারে, হ্যাঁ। তারপরে এগুলোই আর কি বললাম যে কেমিক্যাল বার্ন হতে পারে, ইলেকট্রিক্যাল বার্ন হতে পারে। ইলেকট্রিক্যাল বার্ন ইজ অলওয়েজ ডিপ বার্ন, সুতরাং তোমাকে ভর্তি করতে হবে। দিজ আর দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন অফ বার্ন পেশেন্ট। আমি জেনারেল যেটুকুন বলার এটুকুন বলে রাখলাম, ঠিক আছে? তোমাদের কোনো কোশ্চেন আছে? রিকন নাও হি ইজ अगेन সাফারিং ফ্রম পেন। কোশ্চেনটা কি ছিল? 4 years old child had pain, swelling, redness and discharge pus from his penis on month back. He was treated with antibiotic for 1 week and recovered. Now he is very good. ভালো বলছো। সেটা হলো তার বেলানোপোস্থাইটিস হয়েছিল। বেলানোপোস্থাইটিস কেন হয়? পেনিস এবং একটা বাচ্চা, 4 বছরের বাচ্চা বলছো, যার পেনিসে সোয়েলিং ছিল, পেন ছিল, পাস ডিসচার্জ ছিল। সেটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর কমে গেছিল এবং আবার হয়েছে। এইখানে খুব ভালো একটা প্রবলেমের কথা বলছো। তাহলে এখানে তার কি হয়েছিল? প্রিপিউস আর পেনিসের মাঝে স্মিগমা জমা হয়েছিল। স্মিগমা হচ্ছে একটা গুড কালচার মিডিয়া ফর ইনফেকশন। স্মিগমা ইজ কার্সিনোজেনিক। সুতরাং ওই স্মিগমার ময়লা যেখানেই জমবে সেখানে ইনফেকশন হবে। থাকলে ডোবাখানা, জমবে কচুরিপানা। ময়লা যেখানেই জমবে সেখানে ইনফেকশন হবে। এটা কার গান? থাকলে ডোবাখানা, জমবে কচুরিপানা। এটা কার গান? এটা বিখ্যাত একজন গায়কের গান। এই গান নিয়ে এখন দেশে বিদেশে নিয়ে কার? এটা সিলেটে বাড়ি তার। কি নাম? হ্যাঁ, না হাসান রাজা না, হাসান রাজা গান। থাকলে ডোবাখানা, জমবে কচুরিপানা। তারপরে আগে হ্যাঁ, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কার গান এগুলো? হ্যাঁ, শাহ আব্দুল করিমের গান। বিখ্যাত গান আছে তার কাছে। শাহ আব্দুল করিম সুনামগঞ্জের লোক। আচ্ছা, তাহলে কি বললাম যে এইখানে ইনফেকশন হয়েছে, তুমি অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য ইনফেকশনটা কন্ট্রোল হয়েছে, কিন্তু তুমি কি কারণে হয়েছে সেটা তো সমস্যার সমাধান করো নাই, তাহলে আবার হবে। তাহলে বেলানোপোস্থাইটিসের একটা প্রবলেমই হলো যে বারবার রিকারেন্ট অ্যাটাক হবে। সেই জন্যই যে বললাম যে বেলানোপোস্থাইটিসের চিকিৎসা দিলে রুগীকে বলে দিতে হয় যে ওষুধ দিচ্ছি, বেলানোপোস্থাইটিস কমে যাচ্ছে, কমে যাওয়ার পর 15 দিন পর আপনি অপারেশন করায় নেবেন। এটা ইন্ডিকেশনের মধ্যেই তো বলেছিলাম যে বেলানোপোস্থাইটিস, এটা রিকারেন্ট হতে দিয়ে কোনো লাভ নেই। তাহলে বেলানোপোস্থাইটিসের এটা সার্কামসিশন না করলে আবার হবে। যতবার সেটা 1 মাস পরে হতে পারে, 6 মাস পরে হবেই। এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। সুতরাং হয়েছিল তার বেলানোপোস্থাইটিস।
এরপরের কোশ্চেনটা, আর কোনো কোশ্চেন আছে স্যার? সিএবিজি। আচ্ছা, সিএবিজি সম্বন্ধে আমি ভালো বলতে পারবো না, এটা আগে পড়াতো, এটার মাঝে মাঝে রিটেনের কোশ্চেন দু একটা এসে যায়। প্রশান্ত দা পড়াতো, প্রশান্ত দা এটা নিয়ে আলোচনা করতো। অসুবিধা নাই, এটা মোজাম্মেল স্যারকে বলো। সিএবিজি সম্বন্ধে আমার ভালো ধারণা নাই, যদি এখন নতুন যারা সার্জন আছে তারা যদি না করতে পারে পরে আমি পড়িয়ে তোমাকে বলতে পারবো। আমার সিএবিজি সম্বন্ধে প্র্যাকটিক্যাল কোনো ধারণা নাই, যেটা চেস্ট ইঞ্জুরির মধ্যে পড়ে। এই পার্টটা আসলে প্রশান্ত দা আগে পড়াতো, কিন্তু উনি তো যেহেতু নাই, আমাদের লোক আছে, আমাদের কোনো লোকের অভাব নাই। তোমরা মোজাম্মেল স্যারের সাথে কথা বলো, এই টপিকটায় দু একবার রিটেনে কোশ্চেন এসছে। হ্যাঁ, ঠিকই বলছো, রিটেনে কোশ্চেন বা এমসিকিউতে কোশ্চেন এসছে সিএবিজির পরের থেকে। আমাদের নতুন যারা এসছে, অনেক সার্জন আছে যারা এটার সম্বন্ধে ভালো জানে, চেস্ট ইঞ্জুরি সম্বন্ধে ভালো জানে বা চেস্ট ডিজিজ সম্বন্ধে ভালো জানে, তারা বলতে পারবে। আর না হলে আমাকে পড়িয়ে তোমাকে আলোচনা করতে হবে। সিএবিজি সম্বন্ধে আমার খুব ভালো ধারণা নেই। আচ্ছা, আর কি? এগুলো মনে রাখো, নোট রাখো, তাহলে সমাধান হবে। আমাদের এখন টিচারের অভাব নাই, সব সাবজেক্টেরই টিচার মোটামুটি আছে। এবং তোমরা আদায় করতে পারছো না, এটা তোমাদেরও একটা সমস্যা। আর আমাদের মধ্যে একটু রিল্যাক্ট্যান্ট ভাব আছে। বা আর একটা সমস্যা আছে, অনেক জুনিয়র টিচার আছে যারা ক্লাস নিতে চায় কিন্তু তারা সুযোগ পায় না। এটা একটা বড় সমস্যা, আমাদের কোঅর্ডিনেশনের কিছু সমস্যা আছে। অনেক জুনিয়র টিচার আছে, এটা সার্জারির বাইরে পেডিয়াট্রিক সার্জারিতে আছে, হ্যাঁ, প্লাস্টিক সার্জারিতে আছে, যারা ক্লাস নিতে চায় কিন্তু তাদের ক্লাস আসলে তারা পাচ্ছে না। হ্যাঁ, এদের কাছ থেকে তোমরা নতুন নতুন অনেক ভালো ভালো জিনিস এবং আর সুন্দর করে অনেক কিছু শেখার সুযোগ আছে। অ্যাপেন্ডিক্স সিস্টেম। আচ্ছা, হোয়াট ইজ অ্যাপেন্ডিক্স সিস্টেম? তো বলে অ্যাপেন্ডিক্স কেটে ফেলার পর অ্যাপেন্ডিক্সের যে বেসটা, আমরা তো দুই যে অ্যাপেন্ডিক্সের গোড়াটা বাঁধি, তারপরে বাকিটা কেটে ফেলে দিই, ওই যেটা রেখে আসি ওটা হলো অ্যাপেন্ডিক্স সিস্টেম। অ্যাপেন্ডিক্স সিস্টেম, অ্যাপেন্ডিক্সে যেখানে লাগানো ছিল সেখান থেকে অ্যাপেন্ডিসেক্টমি করে যে অ্যাপেন্ডিক্সটাকে বাদ দেই, হ্যাঁ, যে স্টাম্পটাকে আমরা বেঁধে রেখে আসি একটা, হ্যাঁ, লাইগেশন করে রেখে আসি বা ট্রান্সফিক্সেশন করে রেখে আসি, ওইটাকেই বলে অ্যাপেন্ডিক্স সিস্টেম। এটা ইজ রেসপন্সিবল ফর ফিউ কেস অফ পোস্ট অপারেটিভ ইন্টারসাসেপশন, এটাকে বলে পোস্ট অপারেটিভ ইন্টারসাসেপশন। হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোশ্চেন? ঠিক আছে, অসুবিধা নাই। আমি তো, আমার সাথে তো আবার ওই যে বললাম যে আগামী সপ্তাহে দেখা হবে। সুতরাং কোনো সাবজেক্ট নিয়ে তোমরা নিজেদের মধ্যে পারলে আলোচনা করে আমাকে সাবজেক্ট দিবা, না হলে আমি প্রিন্সিপাল অফ সার্জারি কোনো সাবজেক্ট বলবো এবং সেটা তোমাদের আগের দিন আমি দিয়ে দেবো, টপিক দিয়ে দেবো। একটু তোমরা যদি দেখে আসো, যে কোনো বইতে যদি একটু চোখ বুলায় আসো, তাহলে বুঝতে সুবিধা হয়। বুঝতে না পারলে সময় নষ্ট করে তো লাভ নাই। আমি বলে গেলাম, তোমার যদি কোনো কাজে না লাগে তাহলে তো সময় নষ্ট হলো, বেসিক্যালি ওয়েস্টেজ অফ টাইম। পৃথিবী এখন এমন সময়, ওই সময় নষ্ট করার মতো সময় নাই, তোমাদের তো মোটেই নাই। তোমরা এমন একটা জায়গায় এসে আটকে গেছো, ফাইনাল ইয়ারের ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো তোমাদের জন্য একটা ডিজাস্টার, কিন্তু কিছু করার তো নাই। ব্লক পোস্টিংটাও তোমরা হয়তো পাচ্ছ না। ব্লক পোস্টিং তো এখন অনেক সীমিত হয়ে গেছে, বেশি কিছু শেখানোর সুযোগ নাই। 10 দিন 8 দিন করে ব্লক পোস্টিং থাকে, আগে 1 মাস থাকতো, অনেক কিছু শেখানো যেত।